ওকে, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গুগল সার্চ কনসোল সেটআপ দেখছি এবং এরপরে হচ্ছে আমরা সার্চ কনসোল ইন ডিটেইলস এ সার্চ কনসোলের একটা ওভারভিউ গেছে। তো আজকের যে ক্লাসটা এটাও সার্চ কনসোল রিলেটেড। এটা হচ্ছে যে আমাদের সার্চ কনসোলে কিছু ইস্যু দেখা যায়। হ্যাঁ, কিছু ইস্যু ইস্যু বলবো না, হ্যাঁ, তবে ইস্যু নামেই পরিচিত। তো সার্চ কনসোল যেই নট ইন্ডেক্স ইন্ডেক্স ট্যাবের মধ্যে নট ইন্ডেক্স নামে একটা পোর্শন থাকে, একটা সেকশন থাকে, আপনারা দেখছেন হয়তোবা লাস্ট ক্লাসে। ওই নট ইন্ডেক্স এই পোর্শনের যেগুলা থাকবে এটা আসলে ইস্যু নামেই পরিচিত। ওইটা হচ্ছে আমরা আজকে দেখবো যে আসলে ওইখানকার কোনগুলা অ্যাকচুয়াল ইস্যু, কোনগুলা সলভেবল এবং কোনগুলা নেগলিজিবল। হ্যাঁ, কোনগুলা আপনি হচ্ছে অ্যাভয়েড করতে পারেন। ওকে, আমি হচ্ছে আহ যে কোনো একটা ই থেকে দেখাবো আপনাদের, লাইভ সাইট থেকে। তো সার্চ কনসোলের যে ইউআরএলটা, ওটা আপনারা গুগল সার্চ কনসোল কিওয়ার্ডটা লিখেও সার্চ করলে ফার্স্ট যে ইউআরএলটা আসে ওইটা দিয়েও করতে পারবেন, অথবা search.google.com/সার্চ ড্যাশ কনসোল, ঠিক আছে, হাইফেন কনসোল এভাবে দিতে পারেন, অথবা গুগল সার্চ কনসোল এভাবেও লিখতে পারেন, গুগল সার্চ কনসোল অথবা শুধু সার্চ কনসোল লিখলেও আসবে। গুগল সার্চ কনসোল এটাতে ঢুকবেন, তারপর স্টার্ট নাও দিবেন। তো এইখানে আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইট আপনি যদি ভেরিফাই করে থাকেন এখানে তো অবশ্যই পাবেন। তো এখান থেকে আমি হচ্ছে লাইক ধরেন কোডম্যান এটা আমি দেখানোর চেষ্টা করি। ওকে, আর এখন দেখেন এখানে ইন্ডেক্সিং যে ট্যাবটা আছে এটার ভিতরে আপনার পেজেস নামে একটা অপশন পাবেন। হ্যাঁ, এখানে মূলত এই এইগুলা পাবেন, আপনি নট ইন্ডেক্সড এর যে প্রবলেমটা এটা পাবেন। হুম, তো এখন এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে অল নোন পেজেস, হ্যাঁ, এরকম একটা আহ, ই পাবেন, সেকশন পাবেন, সেটা তো হচ্ছে ড্রপ ডাউন এর মতো সিলেক্ট করা যায়। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে যখন আমরা দেখতে পাচ্ছি যে অল নোন পেজেস এটা সিলেক্ট করা, অল নোন পেজেস সিলেক্ট করা, এবং আরো কয়েকটা অপশন আছে, অল সাবমিটেড, আনসাবমিটেড পেজেস, সাইট ম্যাপ। তো নোন পেজেস এর ক্ষেত্রে দেখায় যে আপনার হচ্ছে নট ইন্ডেক্স 2.8। হ্যাঁ, লাইক এই ওয়েবসাইটের একটা নাম্বার যেটার যে ইউআরএল গুলা ইন্ডেক্স হয় নাই, এবং ইউআরএল ইন্ডেক্স হয়েছে এমন ইউআরএল আছে আপনার 196টা। ঠিক আছে, এখন এরপরে যদি আপনি একটু স্ক্রল ডাউন করেন আপনি দেখতে পাবেন যে কোনগুলা ইন্ডেক্স হয়েছে, ইন্ডেক্সড পেজ গুলো এখানে দেখতে পারবেন। তো এইটা যেহেতু অলরেডি ইন্ডেক্স হয়েছে এগুলা নিয়ে হচ্ছে আমাদের মাথা ব্যথা নাই। এখন যদি আরেকটু স্ক্রল ডাউন করেন এইখানে আসতেছে যে ওয়াই পেজেস আর নট ইন্ডেক্সড, পেজেস দ্যাট আর নট ইন্ডেক্সড ক্যান নট বি সার্ভড অন গুগল। আচ্ছা, ভালো কথা। এখন এইখানে কিছু ইস্যু আপনি পাবেন। হ্যাঁ, এখানে কিছু ইস্যু আপনি পাবেন, যে কোনো সার্চ কনসোলে গেলে কিছু ইস্যু এখানে দেখাবে আপনাকে। এখন এখানকার কোন কোন ইস্যু আসলে ফিক্স করা উচিত এটা আজকে আমরা ইন ডিটেইলস এ জানবো। হ্যাঁ, আর কোনগুলা অ্যাজ ইট ইজ রেখে দিলেই হবে। ঠিক আছে, আপনার ফার্স্ট অফ অল কাজটা হবে এখান থেকে অল নোন পেজেস না সিলেক্ট করে সাইট ম্যাপ ডট এক্সএমএল এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এখন দেখেন আগে ছিল 2.82 কে, আবার দেখাই 2.82 কে নট ইন্ডেক্সড, ইন্ডেক্স 196। যখন আপনি সাইট ম্যাপটা সিলেক্ট করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে নট ইন্ডেক্স 14, ইন্ডেক্স 175। এবার বুঝার চেষ্টা করেন যে নট ইন্ডেক্স 2.82 আর এখানে দেখাচ্ছে 14, এত ডিফারেন্স কেন? এখন অ্যান্সারটা হচ্ছে এরকম যে আপনি যখন একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ সার্চ কনসোলে সাবমিট করবেন, দেখেন এখানে কিন্তু আমার সাইট ম্যাপ সাবমিট করা আছে, এবং সাইট ম্যাপে দেখাচ্ছে যে আমার মোটামুটি ইউআরএল ডিসকভার করছে সাইট ম্যাপটা সাবমিশনের পরে লাইভ ইউআরএল যেটা হচ্ছে 189টা, তাই না? এখন আমার তাহলে 189টা ডিসকভার্ড পেজেস, কিন্তু নোন পেজ কি দেখাইতেছে? অল নোন পেজ
2.82K পেজ নট ইন্ডেক্স। এখন ডিফারেন্সটা বুঝেন, এখানে কেন 2.82K দেখাইতেছে? এখানে দেখানোর কারণ হচ্ছে যে এখানে আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন মানে ক্ষেত্র বিশেষে ইউআরএল এর টাইপ চেঞ্জ হয়, প্যারামিটারটা চেঞ্জ হয়, পারমালিঙ্ক চেঞ্জ হয়ে যায়, ডাইনামিক চেঞ্জ। হ্যাঁ, ধরেন আমি যদি ধরেন কোডম্যান বিডির সাইটে গেলাম, কোডম্যান বিডি আমি যদি সাইটটাতে ঢুকি, স্টেয়ার, আচ্ছা স্টেয়ার, 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 ওকে। এখন ধরেন আমি এইখান থেকে কোনো একটা কোর্স পেজে গেলাম, যেহেতু এটা কোর্স রিলেটেড ওয়েবসাইট। এখন কোর্স পেজে যাওয়ার পরে ধরেন সাপোজ আমি হচ্ছে এখানে বাই নাও এই বাটনে ক্লিক করলাম, চেক আউট আসছে। ওকে, আর আর হচ্ছে আচ্ছা অ্যাড টু কার্ট অপশনটা কই? ওকে, অ্যাড টু ইউর কার্ট। ধরেন আমি এখান থেকে কন্টিনিউ শপিং, আমি আরো কিছু কোর্স কিনবো সাপোজ। এখন দেখেন এইখানে এইখানে কার্টের একটা অপশন দেখাচ্ছে যে এখানে একটা কোর্স অ্যাড হয়েছে। আমি যদি এইটা ভিউ কার্ট করি, ওকে ভিউ কার্ট হয়েছে এই যে কার্ট ইউআরএলটা, ঠিক আছে। তারপরে আমরা একটু আগে একটা দেখলাম যে চেক আউটের ইউআরএল, ধরেন প্রসিড টু চেক আউটে দিলে চেক আউটের ইউআরএল। এখন এই যে এই ইউআরএল গুলা যদি ইন্ডেক্স না হয়, হুম, তাইলে কি হবে আপনার এটা আসলে ইন্ডেক্স করার দরকার না। ইন্ডেক্স না হইলে আমাদের জন্য বেটার। ইন্ডেক্স না হইলে আপনার যে ক্রলারটা আসবে, আসার পরে এই যে কার্ট কার্ট পেজ বা চেক আউট পেজ, এই জায়গাতে ক্রল করতে গিয়ে যে টাইমটা নষ্ট হইতো, এটা যদি ইন্ডেক্স না থাকে তাহলে এই টাইমটা নষ্ট হবে না, এই টাইমটা সেভ হবে, এই টাইমটা আপনার অন্য ইম্পর্টেন্ট পেজে সে দিতে পারবে। ঠিক আছে, এই কারণে এটা নট ইন্ডেক্স থাকাটাই কি বেটার না বলেন? যেহেতু আমার এগুলো তেমন ইম্পর্টেন্ট পেজ না। কারণ চেক আউট পেজে আপনার কিন্তু এক এক সময় এক এক পেজ মানে এক এক কোর্স অ্যাড হবে বা এক এক প্রোডাক্ট অ্যাড হবে। ঠিক আছে, তো আমার কার্ট পেজ, চেক আউট পেজ বা অনেক ওয়েবসাইটে আপনারা যখন পারচেস করতে যাবেন দেখবেন কি ইউআরএলটা এরকম হয়, দেখবেন অ্যাড টু কার্ট। হ্যাঁ, এরকম থাকে অ্যাড টু কার্ট, তারপরে প্রোডাক্টের আইডিটা কিছু একটা থাকে সামথিং, হ্যাঁ অ্যাড টু কার্ট এরকম কিছু থাকে দেখবেন যখন আপনারা কিছু পারচেস করতে যাবেন যে কোনো একটা ই কমার্স সাইটে। সাপোজ আপনি যে কোনো করবো, ধরেন অ্যামাজনে আমি যদি কিছু পারচেস করতে যাই, তো এরকম ইউআরএল যেগুলো হচ্ছে আননেসেসারি, হ্যাঁ এইসব ইউআরএল ও গুগল করে কি এই জায়গাটাতে আপনার নট ইন্ডেক্স পোর্শনটাতে রেখে দেয়। হ্যাঁ, এবং ওইটা আপনার হচ্ছে এই জায়গাটাতে থাকে আপনার অনেক সময় এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ এটাতে থাকতে পারে। আবার হচ্ছে আপনার লাইক ধরেন ওইটাকে আর কোন জায়গায় দেখায়, অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ এই জায়গায় অনেক সময় দেখায়। আবার হচ্ছে ডুপ্লিকেট গুগল চোজ ডিফারেন্ট ক্যানোনিক্যাল দেন ইউজার এই জায়গাটাতে দেখাইতে পারে। তো এইসব আননেসেসারি ইউআরএল আসলেই ইন্ডেক্স হওয়ার জন্য নেসেসারি না। ঠিক আছে, ইন্ডেক্স হওয়ার যোগ্যতাও নাই। তো এগুলো আসলে আমাদের দরকারও পড়ে না। তো ওইসব জিনিস কিন্তু গুগল অটোমেটিক্যালি আমাদেরকে নট ইন্ডেক্সড দেখাবে। এখন ওর মানে গুগল যখন আমাদের ওয়েবসাইটটা কি করতেছে, দেখতেছে, ক্রল করতেছে, তখন বিভিন্ন ইউআরএল ক্রিয়েট হয়, ডাইনামিক্যালি বিভিন্ন ইউআরএল জেনারেট হয়। ওই সব কিছু সে হচ্ছে ডাটাবেজে স্টোর করে, যে ইউজাররা কোথায় ক্লিক করতেছে, কোন জায়গাতে ক্লিক করার পর ইউআরএল চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন টাইপের ইউআরএল, যে এরকম উল্টাপাল্টা ইউআরএল এরকম দেখা যেতে পারে। হ্যাঁ, পার্সেন্টেজ থাকে, তারপর হচ্ছে আপনার আইডি, রিসোর্স আইডি, প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি, হ্যাঁ অনেক কিছু থাকে দেখবেন। তো এইসব ইউআরএল ও গুগল হচ্ছে অল নোন পেজে দেখায়। বাট এগুলা কি আসলেই ইম্পর্টেন্ট? এগুলা ইন্ডেক্স হওয়া কি আসলে ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট না কিন্তু। তো আমরা এই অল নোন পেজেস এই সেকশনটা
অল সাবমিটেড পেজেস, আনসাবমিটেড পেজেস একটাও আমাদের দেখার দরকার নাই, আমরা ডিরেক্ট চলে যাব সাইটম্যাপ ইন্ডেক্স ডট এক্সএমএল এই সেকশনটাতে। ঠিক আছে, এইটাতে যাওয়ার পরে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার নট ইন্ডেক্সড এর প্রবলেম এখানে অটোমেটিক্যালি অনেক কিছু কমে গেছে, অল্প কয়েকটা দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এগুলো সব আজকের জন্য অল নোন পেজে দেখবো যে এখানে আসলে কি কি দেখায়। সাপোজ ধরেন আমরা যখন সিলেক্ট করছি সাইট ম্যাপ, তখন এখানে নট ইন্ডেক্সড এর ইস্যু অনেকগুলা দেখাইছে। ঠিক আছে, অনেকগুলা দেখাইছে বলতে এই ধরেন অল নোন পেজেসে যা যা ইস্যু দেখাইছে, ধরেন আপনার সাইট ম্যাপের যখন ইউআরএল আপনি সাইট ম্যাপটা সিলেক্ট করছেন তখন এই সবগুলো ইস্যু দেখাইছে। তো এগুলো সবগুলো নিয়ে আমাদের জানা দরকার যে আসলে কোনটা কি করা উচিত। ওকে, এখন আসেন একটা একটা করে যে আমাদের আসলে কোনগুলো সলভ করা উচিত। এখান থেকে আপনার ফার্স্ট অফ অল নট ফাউন্ড, ঠিক আছে, নট ফাউন্ড কি লেখা 404 404, হ্যাঁ, যে এই ইউআরএল গুলা আপনি যখন ভিজিট করতে যাবেন তখন আপনাকে বড় করে লেখা আসবে যে 404 নট ফাউন্ড, বা দা দা সাপোজ কি, আচ্ছা দেখি ধরেন একটাতে যাই, যেটা খুঁজতেছেন ওইটা নাই, ডাজ নট এক্সিস্ট, হ্যাঁ এরকম লেখা আসতে পারে। যে পেজটা তুমি খুঁজতেছো ওইটা এক্সিস্ট করে না, ওইটা নাই, আনএভেলেবল এরকম দেখাবে আর কি। হ্যাঁ, দেখেন এখান থেকে সাপোজ এইটা, এই ইউআরএলটা যদি আমি ভিজিট করতে চাই, পেজ নট ফাউন্ড, হ্যাঁ 404, দিস পেজ ডাজ নট সিম টু এক্সিস্টই করে না। ঠিক আছে, প্রত্যেকটাতে এই 404 এ আপনি যতগুলো ইউআরএল দেখতেছেন সবগুলোতে এই সেম ইস্যুটা দেখাবে, এই ইস্যুটা ফিক্স করা উচিত। ঠিক আছে, এখন এই ইস্যুটা কিভাবে ফিক্স করতে হয়, দেখেন এখানে যতগুলো ইউআরএল আছে আপনার এই যে দেখেন এইগুলাতেও সেম একই জিনিস, আপনি যদি ক্লিক করেন পেজ নট ফাউন্ড, এই পেজটাই এক্সিস্ট করতেছে না গুগল, মানে আপনার ডাটাবেজে এই পেজ নাই, সাইট ম্যাপে এই পেজই নাই। হ্যাঁ, তো আপনার সাইট ম্যাপে নাই, গুগল দেখাচ্ছে, তো আসলে এটা তো আমার ওয়েবসাইটেই নাই, তা আমি কেন এটা নিয়ে মাথা ঘামাবো বলেন। ঠিক আছে, তো এটা কি ভ্যালিড না যে আমরা সাইট ম্যাপের ইউআরএল গুলো নিয়ে কাজ করব। হ্যাঁ, তারপরেও আমি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো আমার এখন 404 এর সলিউশনটা কি, ধরেন আপনার যখন সাইট ম্যাপ সিলেক্ট করা অবস্থায় আপনার ধরেন যখন 404 আসবে তখন আসলে কি সলিউশন, সলিউশনটা হচ্ছে কয়েক রকমের হইতে পারে। একটা সলিউশন হইতে পারে যে আপনার যখন 404 দেখাবে, যেই ইউআরএলটায় 404 দেখাইতেছে এই ইউআরএলটা দেখলে তো আপনি বুঝতে পারবেন যে আসলে ইউআরএলটা কি রিলেটেড, ফাইবার, গিগ মার্কেটিং, টুইটার। ঠিক আছে, এটা এরকম হইতে পারে যে টুইটারে ফাইবারের গিগ মার্কেটিং এর কোনো প্রসেস বা কোনো কিছু নিয়ে এখানে একটা ব্লগ ছিল বা একটা পেজ ছিল। হ্যাঁ, এখন সিমিলার কাইন্ড অফ কন্টেন্ট আপনি যদি একটা নতুন পেজ ক্রিয়েট করে ওইখানে কন্টেন্ট দিয়ে আপনি যদি এই ইউআরএলটা যারা ভিজিট করতে আসবে, ঠিক আছে, তারা আসলে এইখানে যাবে না, বা এই ইউআরএলটা যেখানে দেওয়া ছিল কোন একটা পেজে হয়তো বা ইন্টারনাল লিংক করা আছে এই ইউআরএলটা দিয়ে কোনো টেক্সটের উপরে, সাপোজ এই জায়গাটাতে একটা টেক্সট আছে, এই টেক্সটের উপরে একটা লিংক করা, এই পেজের লিংক করা। ঠিক আছে, এখন কেউ যদি এখানে ক্লিক করে তাহলে কিন্তু 404 দেখবে। ঠিক আছে, সাকসেসের উপর ধরেন লিংক করা, এই পেজের লিংকটা করা, তো ক্লিক করলে কি এই পেজটা দেখবে। কিন্তু আমি যদি এই লিংকটা সরাইয়ে দিই, এই লিংকটা রিমুভ করে দিই, হ্যাঁ মানে এই লিংকটা যদি আমি সাকসেসের এই অ্যাঙ্কর টেক্সট থেকে রিমুভ করে দেই, রিমুভ করে যেই নতুন পেজটা আমার ক্রিয়েট হয়েছে যেখানে ফাইবার গিগ মার্কেটিং নিয়ে লেখালেখি করা আছে অলরেডি একটা পেজ, লাইভ পেজ, ওই পেজের লিংক যদি আমি এখানে দিয়ে দিই তাইলে কি 404 আসবে? তাইলে কিন্তু আসতেছে না। ঠিক আছে, তাইলে কিন্তু আমার জন্য আমি যে পেজটা খুঁজতেছি ওই কন্টেন্ট ওই পেজে আছে, আমার ওল্ড যে ইউআরএলটা যেখানে 404 ওইখানে কেউ যাচ্ছে না। তাইলে কি হলো, আমার ক্রলার এবং ইউজার প্রপার জায়গাতে যাচ্ছে। ঠিক আছে, ওল্ড ইউআরএলটা আমি রিমুভ করে দিব। প্রথম সলিউশন হচ্ছে যেখানে লিংকটা করা আছে আর ওই লিংকটা ক্লিক করলে 404 আসে, ওই লিংকটা রিমুভ করতে হবে, ওই টেক্সটের উপর থেকে ওই লিংকটা রিমুভ করে নতুন যে লিংক, নতুন যে ইউআরএলটায় কন্টেন্ট আছে 404 নাই, লাইভ পেজ, ওইখানে আমি হচ্ছে লিংকটা করব। ঠিক আছে, তার মানে আপনি রিমুভ বলতে পারেন, মানে সহজ কথায় লিংকটা রিমুভ করে নতুন লিংক দিয়ে রিপ্লেস করে নেবেন ওই জায়গাটা। এই এতটুকু ক্লিয়ার ফার্স্ট সলিউশন 404 এর? এটা কি ক্লিয়ার সবাই? ওকে, ফার্স্ট সলিউশনটা মাথায় রাখেন, এটা একবারে বেস্ট প্র্যাকটিস 404 এর। হ্যাঁ,
আপনারা হয়তো অনেকেই আগে জানতেন যে 404 এর সলিউশন হচ্ছে 301 রিডাইরেকশন। একটা রিডাইরেক্ট করে দিলাম, একটা হোম পেজ রিডাইরেক্ট করে দিলাম, হয়ে গেল। আমরা আসতেছি ওয়ান বাই ওয়ান, বাট এটা কোনো সলিউশন না। এটা হচ্ছে ঠেকায় পড়া সলিউশন। সহজ কথা, আপনার এই যেটা ফার্স্টে বললাম, আচ্ছা দাগাদাগি করেন না, কে দাগাদাগি করতেছেন মুছে ফেলেন, স্ক্রিনে দাগাদাগি করেন না, স্ক্রিন শেয়ারটা অফ করতে হবে। ওকে, তো ফার্স্ট সলিউশনটা হচ্ছে এইটা, যে আপনার যেখানে 404 পাইতেছে এটা চেক করতে পারবেন। আমি দেখাই আপনাদের, হচ্ছে লাইক একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে চেক মাই লিঙ্কস। হ্যাঁ, চেক মাই লিঙ্কসটা আপনারা হচ্ছে ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবেন, চেক মাই লিঙ্কস। তো এইটা কি করবে, এই যে আমি হচ্ছে এখানে পিন করে নিলাম। এটা কি করবে আপনার, এটা যখন আপনি কোনো ওয়েবসাইটে যাবেন, কোনো একটা পেজে যাবেন, পেজে যাওয়ার পরে যদি এই এক্সটেনশনটা ক্লিক করেন, তখন পুরো পেজের মধ্যে যতগুলা টেক্সটে লিংক করা আছে, যতগুলা লিংক আছে, ও ওইটা হচ্ছে ডিটেক্ট করবে। ডিটেক্ট করে আপনাকে হচ্ছে জানাবে যে এটা কি আসলে ভ্যালিড লিংক নাকি ইনভ্যালিড লিংক। ঠিক আছে, ইনভ্যালিড মানে হচ্ছে 404। তো এখানে আমাকে দেখাচ্ছে যে এগুলো হচ্ছে ভ্যালিড লিংক, এখানে যা যা আছে সবগুলাই ভ্যালিড লিংক। হ্যাঁ, এখানকার সবই ভ্যালিড লিংক। আচ্ছা, ভ্যালিড লিংক, এখানে ইনভ্যালিড লিংকও দেখাচ্ছে। ও ইনভ্যালিড লিংক 37 37। আচ্ছা, ও সার্ভার রিকোয়েস্ট করতে পারতেছে না। ওকে, ও কিছু কিছু লিংক দেখাচ্ছে যেগুলো হচ্ছে 500, এগুলো হচ্ছে সার্ভার এরর। হ্যাঁ, আর যদি এরকম দেখাইতো যে 404 আসতেছে, তাহলে বুঝতাম যে আমার এই লিঙ্কটায় সমস্যা আছে, এই লিঙ্কটা আসলে কোনো কাজ করতেছে না, কোনো পেজ এখানে এক্সিস্ট করতেছে না। আর 500 যেটা, এটা হচ্ছে আপনার সার্ভার ইস্যুর জন্য হয় অনেক সময়। মানে আমরা ক্লায়েন্ট সাইড থেকে যখন কোনো রিকোয়েস্ট দেই যে এই লিঙ্কটা আমি ক্লিক করব, তখন অনেক সময় দেখবেন কি আপনি পরের যে পেজ, মানে যেই লিঙ্কটাতে ক্লিক করছেন, পরের পেজটা আসতেছে না, লোড হচ্ছে না। এইটার কারণ হচ্ছে যে সার্ভারের সাথে আপনার ক্লায়েন্টের রিকোয়েস্টটা মানে কানেক্টেড হচ্ছে না। হ্যাঁ, এইসব ক্ষেত্রে আপনার এটাকে সার্ভার সাইড এরর বলে, 5xx বা 500। হ্যাঁ, এই যতগুলা 5xx এরর আছে, এগুলো সব হচ্ছে আপনার সার্ভারের সাথে যখন কানেক্টেড না হওয়া যায় তখন এই এররটা দেখায়। এটা ফিক্স করা যায়, ফিক্সেবল। এটা মানে ডেভেলপার বা সরি ডেভেলপার না, এটা হচ্ছে সার্ভার এন্ডে কথা বললে, যারা হোস্টিং প্রোভাইড করে ওদের সাথে কথা বললে ওরা ফিক্স করে ফেলে যে ওদের এন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনার ওই 500 বা 503 এই ইগুলা ওরা ফিক্স করে দিলে আপনি আবার ঢুকতে পারবেন। ঠিক আছে, তো দেখেন সেম কাইন্ড অফ কোর্সের ইউআরএলই সবগুলাই লাইভ, বাট ইথিক্যাল হ্যাকিং পেজটাতে ঢোকা যাচ্ছে, বাকিগুলো হচ্ছে 500 দেখাচ্ছে। ঠিক আছে, গেট ডিরেকশনস, এখানে একটা গুগল ম্যাপের লিংক দেওয়া, এখানে ঢোকা যাচ্ছে, এটা ভ্যালিড লিংক, গ্রিন কালার দেখাচ্ছে। সাকসেস স্টোরিজ গ্রিন কালার দেখাচ্ছে, কিন্তু মাঝে মাঝে আবার কিছু রেড দেখাচ্ছে, মানে সে কানেক্টেড হইতে পারতেছে না। বাট আমাদের যেটা কনসার্ন 404 কিন্তু নাই। ঠিক আছে, 404 নাই। এই যে এইগুলা কিন্তু সাকসেস। এটা হোম পেজের ইউআরএল, মানে লোগোতে ক্লিক করলে তো স্বভাবতই হোম পেজেই নিবে। তারপর হচ্ছে কোর্স, এই যে এইগুলাতে, এগুলা সব গ্রিন দেখাচ্ছে, এইটা রেড, এইটা রেড। হ্যাঁ, তো আপনি এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে আপনার ফোর ফোর আসতেছে কিনা কোনো জায়গাতে। প্রত্যেকটা পেজ ভিজিট করলে এখানে ধরেন কোনো কন্টেন্ট যদি থাকতো, একটা ধরেন ব্লগ কন্টেন্ট আছে, তো আপনি পুরো ব্লগ কন্টেন্টটা একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারতেন যে আসলে আপনার সমস্যা আছে কিনা, এখানে আপনাকে দেখাতো। আচ্ছা, এইটা দিয়ে আপনি চেক করতে পারবেন। আবার বিভিন্ন আপনার অনলাইন টুল আছে, যেমন হচ্ছে আপনার ডেড লিঙ্ক চেকার নামে একটা আছে। ডেড লিঙ্ক চেকার এরকম, ডেড লিঙ্ক, হ্যাঁ এই যে এটা আসছিল ইউআরএলটা, deadlinkchecker.com। এই ইউআরএলটা আপনি হচ্ছে ডেড লিঙ্ক চেক করতে পারবেন। ইউআরএল দিয়ে আপনি চেকে ক্লিক করবেন, হোল ওয়েবসাইটটা আপনার চেক করে আপনাকে জানাই দিবে যে কি কি 404 আছে, কি কি 5xx আছে। হ্যাঁ, এগুলো সব আপনাকে দিয়ে দেবে। এবং কি কি 200 আছে, 2xx আছে। এখন আপনার 2xx যেটা, এগুলো হচ্ছে সব ভ্যালিডলি। ঠিক আছে, সবসময় টু লেভেলের যেগুলা 200, এইগুলো সব হচ্ছে সাকসেস বা ভ্যালিড লিঙ্ক। 3xx বা 301, 302, 307, 308, এইগুলো হচ্ছে আপনার ম্যাক্সিমাম হয় হচ্ছে রিডাইরেক্টেড লিঙ্ক। কোনোটা পার্মানেন্ট রিডাইরেক্ট, কোনোটা হচ্ছে টেম্পোরারি রিডাইরেক্ট। আর 4xx যেগুলো 404, আপনি 40, 410, হ্যাঁ 403 এরকম আসবে,
এগুলা হয় হচ্ছে ক্লায়েন্ট সাইডের এরর, সফট এরর হয়, ক্লায়েন্ট এরর হয়, আপনার হচ্ছে কন্টেন্ট নাই 410 যেটা, এটা হচ্ছে ওই পেজে গেলে কোনো কন্টেন্ট পাবেন না, পেজটা লোড হয়েছে কিন্তু পেজটা ব্ল্যাঙ্ক, কোনো কন্টেন্ট নাই, ওইটা হচ্ছে 410। এরকম বিভিন্ন আপনার ক্লায়েন্ট সাইডের এরর দেখায়। ঠিক আছে, তো আর 5xx যেটা, 5xx পুরোটাই হচ্ছে সার্ভার সাইড এরর, আপনার নেটে একটু সার্চ করলে আরো বিস্তারিত জানতে পারবেন। তো আমার কনসার্ন যেটা সেটা হচ্ছে 4xx এররটা আমরা কিভাবে ফিক্স করব। আসি আবার, ফার্স্ট সলিউশন বলে দিছি, আপনারা লিংক, কোনো জায়গায় লিংক করা যদি থাকে, ধরেন এখানে লিংকটা করা, সাপোজ এটা ব্লু কালার করা লিংক হলে আমরা ম্যাক্সিমাম জানি বেসিক্যালি ব্লু কালারটা হয় ম্যাক্সিমাম সাইটের জন্য, আমরা যদি ধরি ওভারঅল, ধরেন এটা ব্লু কালার করা, এখানে একটা লিংক করা। তো আমরা কি করব, যদি এটা 404 লিংক হয়, ক্লিক করলে আমাকে 404 পেজ দেখায় এরকম, তখন আমি কি করব, এই লিংকটাকে সরাই দিব। আমি অবশ্যই এডিট করতে পারি, আমি ধরে নিচ্ছি আপনারা এডিট করতে পারেন। তো এডিট করে আমার এই 404 লিংক সরায় এখানে একটা লাইভ লিংক দিয়ে দিব। হ্যাঁ, ব্যাড লিংক রিমুভ করে একটা নতুন ভ্যালিড লাইভ লিংক এখানে রিপ্লেস করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট সলিউশন। সেকেন্ড সলিউশন হচ্ছে যে আপনারা একটা কাস্টম 404 পেজ ক্রিয়েট করবেন। ঠিক আছে, যে আপনার যদি কেউ আসে এই জায়গায় দেখলো যে হ্যাঁ, তার কাছে ধরেন ইউআরএলটা সেভ করা ছিল, বা সামহাউ কোনো জায়গায় সে এই ইউআরএলটা দেখছে, কোনো ইমেজে, কোনো ভিডিওতে, বা কোনো ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে, বা সোশ্যাল মিডিয়াতে আপনি হয়তো 2 বছর আগে শেয়ার করছিলেন, তার সামনে হঠাৎ করে আসছে এই লিঙ্কটা, 2 বছর আগে লাইভ ছিল এখন লাইভ নাই, এমনও হইতে পারে। হ্যাঁ, বা উনি বুকমার্ক করে রাখছিল, অনেকগুলো কেস হইতে পারে। তো এই ইউআরএলটা যখন সে দেখবে এবং ক্লিক করবে, ক্লিক করার পরে তার কাছে যেন একটা কাস্টম 404 লেখা একটা পেজ আসে, আপনি কাস্টম ভাবে এটা ক্রিয়েট করে রাখবেন। এখানে যখন সে আসবে সে বড় করে এরকম দেখবে যে নট ফাউন্ড অথবা 404, এক এক পেজে এক এক রকম থাকতে পারে, ডিজাইন এক এক রকম হইতে পারে, দিস পেজ ডাজ নট এক্সিস্ট, দিস, তারপর হচ্ছে কুড নট ফাউন্ড, এরকম কিছু আসতে পারে। তো আপনি কি করবেন, কাস্টম পেজটা কিভাবে করবেন, এটা হচ্ছে ট্যাকটিক্স। সেটা হচ্ছে যে আপনি 404 তো দেখাবেনই, বড় করে দেখাবেন, সাথে একটা হোম পেজের বাটন রাখবেন। আচ্ছা আমি এটা কেটে দিই, এটার জন্য কি হচ্ছে। তো আপনি কি করবেন, ভিজিট হোম পেজ বা ব্যাক টু হোম পেজের একটা বাটন রাখবেন, যাতে সে ক্লিক করলে হোম পেজে ব্যাক করতে পারে। আপনি একটা হেডার সেট করে রাখতে পারেন, একটা কাস্টম ফুটার সেট করতে পারেন, হেডার ফুটার থাকবে আপনার এই পেজে। আপনার একটা সার্চ বক্স আপনি রাখতে পারেন, ডাজ নট এক্সিস্ট হোম পেজ অর ট্রাই সার্চিং অ্যানাদার কিওয়ার্ড, এরকম কিছু রাখতে পারেন, অর মেবি ট্রাই সার্চিং, এরকম রেখে আপনি হচ্ছে সার্চ বক্স রেখে দিতে পারেন, যাতে সে সার্চ করে অন্য কিছুতে চলে যেতে পারে। ঠিক আছে, এখন এইটা কিভাবে আপনাকে হেল্প করবে, এটা হচ্ছে যখন ইউজার আসবে, ইউজার কিন্তু নর্মালি কি হয় যে আপনার যদি 404 আসে, 404 দেখার পরে সে যদি ওই পেজ থেকে অন্য পেজে না যেতে পারে, ঠিক আছে, আপনার অন্য পেজে মানে আপনার ওয়েবসাইটের অন্য পেজে না যেতে পারে, আপনার লস। ঠিক আছে, আলটিমেটলি আপনার লস, কারণ সে আপনার হয়তো প্রোডাক্ট পারচেস করতে আসছিল, হয়তো সার্ভিসের জন্য কন্ট্যাক্ট করতে আসছিল, বাট সে একটা পেজ পাইলো যেটা 404, কিন্তু পেজটাতে ভিজিট করার পর সে আর অন্য ভ্যালিড কোনো পেজে যাইতে পারতেছে না, মানে আপনি ওই সিস্টেমই রাখেন নাই। আপনি যদি সিস্টেম রাখেন ইজিলি কিন্তু সে যাইতে পারতেছে, সার্চ করে যাইতে পারতেছে, হোম পেজের বাটনে ক্লিক করে যেতে পারতেছে, এখানে বাটন আছে, অনেকগুলো জায়গা আছে, কোর্স পেজ আছে, যেখানে দরকার সে যাইতে পারতেছে। পয়েন্টটা বোঝার চেষ্টা করেন যে আপনি আপনার কাস্টমারকে জিনিসটা সহজ করবেন, অল্টারনেট কিছু সলিউশন দিলেন। ধরেন আমরা যখন শপে যাই কিছু শপিং করতে, যখন আমরা যেটা খুঁজি যে একটা, ধরেন আমি একটা ব্র্যান্ডের কিছু চাচ্ছি, ওটা নাই, বা আমি এরকম একটা শার্ট চাচ্ছি, এরকম একটা পাঞ্জাবি চাচ্ছি, কিন্তু এটা নাই, আমাকে অল্টারনেট কিন্তু তারা অফার করে যে এইটা আপনি দেখতে পারেন, এটা নতুন আসছে, বা এটা ভালো, হ্যাঁ এটা আপনার ওইটার সাথে কম্পারেবল, বা ওইটার চেয়ে বেটার। দেখবেন নর্মালি কিন্তু এরকম হয়, তারা সেল করার জন্য আমাদেরকে অফার করে, এবং পলাইটলি অফার করে। ঠিক আছে, আর যদি এরকম হয়তো যে নাই, ঠিক আছে আপনি আসেন, হ্যাঁ, ওইটা কিন্তু ভালো বিহেভিয়ার না। সেম জিনিসটা এখানে হইতো, যদি আপনি শুধু 404 দেখাইতেন আর এই অপশন গুলো না দিতেন, সে এই জায়গায় এসে বিরক্ত হইতো, বিরক্ত হয়ে এই যে বের হইলো, এই ইটা নিল, অ্যাকশনটা নিল যে আপনার ট্যাবটা ক্লোজ করে দিল, বা অন্য ট্যাবে চলে গেল, এই ট্যাবে আর জীবনেও আসবে না, সেটা কাটলে এই ওয়েবসাইট আর সে মাথায়ও রাখবে না, বলেও এটাতে আসতে চাইবে না সহজে। ঠিক আছে, তো সবসময় এই প্র্যাকটিসটা করবেন, যে যদি ফার্স্ট স্টেপটা আপনার পসিবল না হয়, আপনি সেকেন্ড এই সলিউশনটা রাখতে পারেন, যে কাস্টম 404 পেজ আপনি
আপনার ইউজারদের জন্য ক্রিয়েট করে রাখবেন যেখানে ইজিলি সে অন্য পেজে যাইতে পারতেছে, ওটা হোক হোম পেজ, ওটা হোক অন্য পেজ, হ্যাঁ সার্ভিস পেজ বা কন্টাক্ট পেজ, হ্যাঁ একটা সার্চ বাটন, ফুটার, সে অন্য কিছু ভিজিট করলো, অন্য কিছু সার্চ করলো আপনার ওয়েবসাইটে এসে। তো এখানে কি হইলো আসলে, যে আপনি তাকে ধরে রাখতে পারতেছেন, আপনার ডুয়েল টাইম মানে আপনার ইউজারের ডুয়েল টাইম বাড়তেছে। ডুয়েল টাইম মানে তার থাকার সময়টা, স্টে স্টে টাইম আর কি, স্টেইং টাইমটা, সে থাকতেছে যতক্ষণ, এটা আপনার জন্য ভালো। ঠিক আছে, অ্যানালাইটিক্স এ আপনারা রিপোর্ট দেখবেন, সামনে অ্যানালাইটিক্স সেট আপ করে আমরা ওভারভিউ দিব ইনশাআল্লাহ। তো ওইখানে দেখবেন যে এটা গুগলও কিন্তু মানে সবসময় এটাকে একটা মেজারমেন্ট, একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে নেয়, যে একটা ইউজার আসার পরে সে কি তাড়াতাড়ি বের হয়ে যাইতেছে, মানে বাউন্স রেটের কথাটা বলতেছি, নাকি সে থাকতেছে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, যত বেশি থাকবে, যত বেশি আপনার পেজ গুলো ভিজিট করবে, তার মানে কি, মানে আলটিমেটলি কি বুঝাচ্ছে, তার কন্টেন্ট গুলো পছন্দ হয়েছে, আপনার কোর্স, আপনার প্রোডাক্ট, হ্যাঁ আপনার সার্ভিস তার পছন্দ হয়েছে, সে সেটা পড়তেছে বা সেটা সম্পর্কে জানতেছে, হ্যাঁ পারচেজ ডিসিশন নিতেছে, চেক আউটে যাচ্ছে, হ্যাঁ বা ব্লগ গুলা পড়তেছে, একটা ব্লগ পড়ছে আবার আরেকটা ব্লগে যাইতেছে পড়তেছে। তো এইটা আপনার র্যাঙ্কিং কে বুস্ট করবে। ঠিক আছে, এর জন্য এই জিনিসটা করতে হয়। ক্লিয়ার? এই সেকেন্ড পয়েন্টটা ক্লিয়ার? তো এই যে যে ইটা বললাম, এটা ক্রিয়েট করবেন, এটা হচ্ছে আপনারা জাস্ট হাউ টু ক্রিয়েট কাস্টম 404 পেজ, হাউ টু ক্রিয়েট 404 পেজ ইন ওয়ার্ডপ্রেস লিখলে আপনারা দেখতে পারবেন। ইন এলিমেন্টর, এলিমেন্টর দিয়ে ইজিলি করা যায়, টেমপ্লেট নিয়ে আপনারা হচ্ছে ইজিলি করতে পারবেন। আমি যদি আপনার একটু দেখাই, স্ক্রিন শেয়ারটা অফ করতে হবে। ওকে, তো আমি লগ ইন করছি এখান থেকে, মানে ওয়ার্ডপ্রেসে আপনারা কিভাবে করবেন, আহ, এখানে আপনার টেমপ্লেট নামে অপশন পাবেন। টেমপ্লেট নামে অপশন পাবেন, এরপর হচ্ছে আপনার অ্যাড নিউতে ক্লিক করবেন। সরি টেমপ্লেট, হ্যাঁ টেমপ্লেটই তো, টেমপ্লেট, টেমপ্লেট অপশনের টেমপ্লেট থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনি হচ্ছে চুজ টেমপ্লেট টাইপ, এটাতে টেমপ্লেট টাইপটা এরর 404টা সিলেক্ট করবেন। ঠিক আছে, এরর 404টা সিলেক্ট করে আপনি হচ্ছে টেমপ্লেটের নেম দিবেন, লাইক ধরেন 404 এরর সিএমবিডি 255, আমি ডিলিট করে দিব, ক্রিয়েট টেমপ্লেটে দিবেন। তো আপনার কাছে একটা নতুন উইন্ডোর মতো আসবে, এইখানে আপনি ডিজাইন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। বাম পাশে অপশন থাকবে, ওইখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেমে আপনার হচ্ছে একটা টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। তো যখনই কোনো পেজে 404 আসবে, মানে কোনো পেজ ইনভ্যালিড হবে, হ্যাঁ ওইখানে কিছু না থাকবে বা ওই পেজটা এক্সিস্ট করবে না, তখন আপনাকে এই টেমপ্লেটের ইটা দেখাবে। ঠিক আছে, যে 404 এরর, এটা এক্সিস্ট করতেছে না। হ্যাঁ আপনি পুরোটা কাস্টম ভাবে করতে পারবেন। দেখেন অটোমেটিক্যালি কিন্তু সে সিলেক্ট করে নিছে 404 পেজ। হ্যাঁ এখানে কিন্তু অনেক অপশন ছিল, সে 404টা এখান থেকে সিলেক্ট করে নিছে, যেহেতু আমরা টেমপ্লেটে বলে দিছি যে 404 লাগবে আমাদের। তো দেখেন বিভিন্ন ডিজাইন আছে, আপনি যে কোনো একটা আপনি আপনি যদি ডিজাইন না করতে পারেন, এগুলো থেকে একটা সিলেক্ট করে দিয়ে দিলেও হবে। ঠিক আছে, এই যে পেজ ইজ নট ফাউন্ড, 404, টেক মি হোম, ঠিক আছে 404, সরি দিস পেজ ডাজ নট এক্সিস্ট, হ্যাঁ ব্যাক টু হোম পেজ, ভিজিট হোম পেজ, বিভিন্ন টাইপের আছে। আপনারা জাস্ট ইনসার্টে ক্লিক করলে ইনসার্ট হয়ে যাবে, আপনার এরপরে পাবলিশ করবেন, পাবলিশ হয়ে যাবে। আপনি যে কোনো 404 ইউআরএল যখন ক্লিক করবেন আপনার এটা চলে আসবে।
ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি যে বিভিন্ন সুন্দর ডিজাইনার আছে। ওকে, এটা ক্লিয়ার। তো এরপরে আসেন লাস্ট সলিউশন। এই যে এখানে আপনি আপনার নিজে স্ক্র্যাচ থেকেও করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি আপনার মতো করে কন্টেইনার সিলেক্ট করে বা সেকশন সিলেক্ট করে এখান থেকে আপনার ডিজাইন, আপনি হেডিং নিবেন অথবা একটা ইমেজ নিয়ে ওই ইমেজটা 404 বানায় ক্যানভা দিয়ে আপনি হচ্ছে পুরোটা ডিজাইন করার পরে এখানে হচ্ছে আপলোড দিতে পারেন। হুম, আপনার কাছে অপশন আছে, মাল্টিপল অপশন আছে, যেভাবে আপনি করেন আপনার ইচ্ছা। না পারলে ইউটিউব আছে, ইউটিউব থেকে হেল্প নিয়ে করতে পারবেন। এবং লাস্টে কি করবেন, ডিজাইন শেষ হইলে এখানে পাবলিশ নামে বাটন আছে, ক্লিক করলে তা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এইটা যদি কমপ্লিট বুঝছেন, এটা সবাই বুঝছেন, 404টা মানে ডিজাইন করাটা ওয়ার্ডপ্রেসে ইজিলি করতে পারবেন। এরপরে আসেন পরের সলিউশনটা। যদি আপনার এই প্রথম দুইটার কোনোটাই করা পসিবল না হয়, তখন একটা সলিউশন আছে। এইটা হচ্ছে নাই মামার চেয়ে কানা মামা ভালো, একটা কথা আছে না? কোনো সলিউশন না করার চেয়ে এই সলিউশনটা করা ভালো। তবে এটা হচ্ছে আপনি লাস্ট কনসিডারেশনে রাখবেন। ঠিক আছে, এটা কখনো আপনার ফার্স্ট কনসিডারেশন হবে না। আমি সব স্টুডেন্টকে এটা বলি। এটা হচ্ছে যে আপনারা যেটা সবসময় শুনে আসছেন যে 404 এর সলিউশন 301 রিডাইরেকশন করা। এটা হচ্ছে সেই সলিউশনটা যে আপনি কোনো 404 পেজ পাইলে, লাইক ধরেন একটা পেজ এরকম, একটা পেজ যেটা হচ্ছে 404, আমি জানি এই পেজটা 404 আসবে। এখন আম, এই পেজটা আমি যা দেখতে চাচ্ছিলাম, ধরেন আমার এই পেজের যে কন্টেন্টটা, ওটা ফাইবার নিয়ে কোনো একটা কন্টেন্ট সাপোজ, তো ওইটা এখানে নাই। এখন অন্য কোনো একটা পেজে ফাইবার নিয়ে কন্টেন্টটা আছে, আমি যেটা খুঁজতেছিলাম, ওই পেজে আমি যদি রিডাইরেক্ট করে দেই, তাইলে আমার ইউজাররা ওইখানে গিয়ে এটা পড়তে পারবে। ঠিক আছে। তো আপনার রিডাইরেক্ট কখন করবেন, যখন আপনার হচ্ছে রিলিভেন্ট ইনফরমেশন, রিলিভেন্ট কন্টেন্ট আপনার ক্রিয়েট করা থাকে। ঠিক আছে, আপনার যেই পেজে গেলে যে ইনফরমেশনটা পাইতো, ধরেন ফাইবার নিয়ে ইনফরমেশন এখানে পাইতো, বা ফাইবার একটা ফাইবার ক্র্যাশ একটা কোর্স এখানে হয়তো বা থাকতো, ওইটা এখানে নাই। নতুন করে একটা ইউআরএল হয়েছে, ধরেন নিউ ফাইবার ক্র্যাশ, হ্যাঁ, অথবা লেটেস্ট ফাইবার ক্র্যাশ, ওই পেজে সেম কাইন্ড অফ কন্টেন্ট বা সেম কাইন্ড অফ কোর্স ওইখানে আছে। যদি এই 404 থেকে তাকে 301-এ রিডাইরেক্ট করা হয়, তাইলে হচ্ছে সে ওইখানে যাবে এবং ওইখান থেকে সে কোর্স পারচেস করা বা কোনো সার্ভিস নেওয়া লাগলে সেটা করতে পারবে। ঠিক আছে। তো এখন এই যে রিডাইরেক্ট কথাটা বললাম, এটার আসলে মিনিংটা একটু বুঝাই আপনাদেরকে শর্টলি। সেটা হচ্ছে ধরেন কোনো একটা শপ, যাদের মানে শপটা হচ্ছে বসুন্ধরায়, ঠিক আছে, শপিং মলে, বসুন্ধরা শপিং মলে পান্থপথ। এখন আহ, এইখানে তার হচ্ছে একটা বড় রকমের ফ্যান বেস বা হচ্ছে ফলোয়ার আছে, অনেকে রেগুলারলি যায়, বিভিন্ন জিনিস গ্যাজেট পারচেস করে। এখন কোন একটা কারণে তার এই শপটা ওই বসুন্ধরা থেকে চলে গেছে হচ্ছে ধরেন আহ উত্তরায়, অথবা ধরেন হচ্ছে যমুনা ফিউচার পার্কে, তাদের এই বসুন্ধরার এই শপটা তারা ছেড়ে দিছে, যে কোনো রিজনে তারা হচ্ছে ছেড়ে দিছে। এখন এই যে ছাড়লো, এখন তাদেরকে একটা নোটিশ, দেখবেন অনেক জায়গাতে এরকম থাকে যে এই দোকানটা স্থানান্তরিত হয়েছে, এই দোকানের নতুন লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক। ঠিক আছে, এরকম সাইনবোর্ড আপনারা হয়তো বা দেখে থাকবেন। এরকম কি দেখছেন আপনারা কখনো? রেসপন্স করেন তো। হ্যাঁ, তো এরকম হয়। তখন হচ্ছে কি যে ইউজাররা তো আসছে, আসার পরে কি হয়েছে যে তারা দেখলো যে আর এই দোকানটা এখানে নাই। তখন হচ্ছে তারা নতুন ঠিকানা খুঁজে, কোন ঠিকানা ওটা নিয়ে তারা হচ্ছে চলে যাবে ওই জায়গাতে যদি তাদের দরকার হয়। বাট এখানে একটা প্রবলেম কিন্তু আপনি ক্রিয়েট করছেন। যদিও আপনার শপ আছে কিন্তু শপের লোকেশনটা অন্য জায়গায়, কিন্তু আপনি একটা প্রবলেম ক্রিয়েট করছেন। এই 301 রিডাইরেকশনটাও সেম একটা প্রবলেম ক্রিয়েট করা। কেমন? ফিজিক্যালটা আপনি আগে চিন্তা করেন, বাস্তব যে উদাহরণটা দিতেছি, আপনি কি প্রবলেম ক্রিয়েট করছেন বলতে পারবেন কেউ, দেখি তো। 404 এর কন্ডিশন দিবেন আপনার পুরো এন্টায়ার সাইট। কন্ডিশনটা এন্টায়ার সাইট হবে। যখনই 404 কোনো ইউআরএল আসবে, তখন এন্টায়ার সাইটের যে কোনো ইউআরএল আসলে ওইটা 404 দেখাবে।
404 এটা কোন পেজে দিয়ে দিব, কোন পেজে দিয়ে দিব না, যেই পেজ মানে ইউআরএল আপনার 404 আসবে এটা অটোমেটিক দেখাবে টেমপ্লেট অ্যাড করলে। হ্যাঁ, 404 ভার্সেস আদার্স মিসিং পেজ হুইচ ইজ বেটার। আদার্স মিসিং পেজ বলতে হ্যাঁ, কাস্টমারের টাইম লস করছেন আপনি। ধরেন কাস্টমারটা অন্য জায়গা থেকে আসছে, অন্য জেলা থেকে আসছে, হ্যাঁ, বা ঢাকার অন্য একটা কোণা থেকে আসছে পান্থপথে আপনার শপে, সে হচ্ছে কিছু একটা পারচেস করবে, কিছু একটা দেখতে আসছে, কিছু কিনবে। তো তার কিন্তু টাকা লস, তার হচ্ছে টাইম লস, তার হয়রানি হয়েছে। হ্যাঁ, পুরোপুরি তার উপর দিয়ে গেছে। এখন এইখান থেকে তাকে হচ্ছে আবার বলতেছেন যে উত্তরা, সরি, যে যমুনা ফিউচার পার্কে যে আমাদের ওইখানে শপ হয়েছে, এটা চেঞ্জ হয়েছে, ওইখানে গিয়ে আপনি পারচেস করতে পারবেন। তার আবার টাকা খরচ করে আবার টাইম লস করে আপনার ওই শপে যাইতে হবে। সেম জিনিসটা এখানেও হয়। সেটা হচ্ছে যে আপনি এই ইউআরএল এ প্রথমে আনতেছেন, আনার পরে আপনি আবার নতুন একটা ইউআরএল নিচ্ছেন। তো এই জায়গায় টাইম লস হইতেছে। ক্রলার একটা বাজেট নিয়ে আসে, আমরা ক্রল বাজেট নিয়ে জানবো, সামনে ক্লাস আছে ইনশাল্লাহ। তো একটা বাজেট, একটা টাইম ফ্রেম সে নিয়ে আসে প্রত্যেকটা পেজের জন্য। এখন আপনার এই পেজের জন্য সে টাইম নিয়ে আসছে, আসার পরে দেখলো যে এই পেজ থেকে আপনি আবার পাঠাইতেছেন যে নতুন আরেকটা পেজ, ওইখানে গেলে ভালো হয়, এই পেজে কিছু নাই, হ্যাঁ, এটাতে কিছু এক্সিস্ট করে না, হ্যাঁ, করতেছে না। তো তখন সে আবার ওইটাতে গিয়ে তারপর ক্রল করবে। তো এই যে মাঝখানে যে টাইমটা তার লস হলো, এই অল্প সময়টাও এখানে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে ক্রল বাজেটটা আপনি নষ্ট করার ক্ষেত্রে হেল্প করতেছেন। তো ক্রল বাজেট আসলে নষ্ট করা উচিত না। যেটা 404 আপনি ডিফাইন করে দেন, অথবা কোনো টেক্সট অন্য কোনো পেজে যদি আপনার লিঙ্ক করা থাকে কোনো টেক্সটের উপরে, ওইটা রিমুভ করে লিঙ্কটা নতুন লিঙ্ক দিয়ে রিপ্লেস করেন। এই সলিউশন গুলা করেন। যদি একেবারেই না পারেন, তখন হচ্ছে আপনি 301 এর পথে হাঁটেন। ঠিক আছে, তো 301টা আপনার হচ্ছে র্যাঙ্ক ম্যাথ দিয়ে করা যায়, ইওস দিয়ে করা যায়। ঠিক আছে, আপনি 301 করতে পারবেন, বা আদার্স প্লাগইন আছে। আদার্স প্লাগইন আপনার হচ্ছে রিডাইরেকশন নামে একটা প্লাগইন আছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। প্লাগইনস 505, এটা মিসিং পেজ না, এটা হচ্ছে সার্ভার এরর। আর অবশ্যই আপনার যদি আপনি অন্য কিছুর সাথে তুলনা করেন, 404 থাকাটা অন্যগুলোর চেয়ে বেটার। যদি আমি যেভাবে বলছি ওইভাবে 404 রাখতে পারেন। ঠিক আছে, আপনি যদি ওয়ে রাখেন অন্য পেজ ভিজিট করার, আপনার ভাই, ওইটা বেটার। আর 404 থাকলে ওয়েবসাইটের অনেক ক্ষতি হয়ে যাবে এরকম কিছু না। কেন না, চলেন দেখি। আপনারা আপনারা যদি এসইও টুল থাকে, কোডমেনবিডি সাইটটাকে ডোমেইন ওভারভিউ বা হচ্ছে ওভারভিউতে দিয়ে এইচরেফস এ বা সেমরাসে দিয়ে দেখতে পারেন এই সাইটটা কেমন র্যাঙ্ক করতেছে। বা বাংলাদেশের বিভিন্ন কোর্স, কোডমেনবিডি যে কোর্স গুলো অফার করে, এই কোর্স লিখে ইন বিডি বা ইন বাংলাদেশ লিখে সার্চ করে দেখেন টপ রেজাল্টে আসে কিনা। কিন্তু আমার সাইটে, মানে আমাদের সাইটে এখানে কিন্তু 404 আছে। 404 সাইট ম্যাপ ইন্ডেক্সে নাই হয়তোবা, কিন্তু অল নোন পেজেসে যদি আপনাদেরকে দেখাই, অল নোন পেজেসে কিন্তু 404 আছে। ঠিক আছে, এবং 2.46 দেখাইতেছে। তো আদৌ এটা আমার জন্য ম্যাটার করে? ম্যাটার করে না। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এই জায়গায় যে আপনার 404 দেখলাম আর এটা নিয়ে মাথা নষ্ট হয়ে যাবে যে আমি সবগুলা ধুমসে হোম পেজে রিডাইরেক্ট করলাম। ব্যাপারটা এরকম না। অ্যাজ ইট ইজ যেভাবে আছে রেখে দেন। এগুলো একটাও ভ্যালিড ইউআরএল না, এগুলা মানুষের হাতে কখনো যায় নাই, যাবেও না। ঠিক আছে, এগুলার কোনো কাজের ইউআরএল না, এগুলা সার্পেও নাই। আর সার্পে থাকলেও এটা কখনো ইন্ডেক্সও হবে না, মানে কি র্যাঙ্কেও আসবে না, এটা একেবারে নিচেই থাকবে। তো এইগুলা নিয়ে আসলে মাথা ব্যথার কোনো কারণ নাই। যেই 404 গুলা এরকম যে ভ্যালিড, আপনার এইটা আগে ছিল এখন নাই, ওইটা নিয়ে আপনি কাজ করেন, ওই পেজ নিয়ে কাজ করেন। হ্যাঁ, ওইটার যদি কোনো লিঙ্ক, ধরেন এইটা একটা 404 এখন, এটার কোনো একটা টেক্সটে, কোনো একটা পেজের টেক্সটের মধ্যে অ্যাঙ্কর টেক্সটে আপনি এই লিঙ্কটা দিচ্ছেন, ওই জায়গার ওই লিঙ্কটা সরাই দেন, ওই লিঙ্কটা সরায়, যেটা ফার্স্ট সলিউশন বলছি, আপনি নতুন লিঙ্ক দিয়ে রিপ্লেস করেন। ঠিক আছে, বাট হাবিজাবি ইউআরএল এগুলা নিয়ে আপনার মাথা ব্যথার কোনো দরকারই নেই। আর আমি তো বলছি যে অল নোন পেজ আমরা দেখবো না, জাস্ট আজকে জানার জন্য আমরা এটা দেখতেছি। ঠিক আছে, আমি যদি সাইট ম্যাপ ইন্ডেক্স দেখি, দেখবো যে আমার নট ফাউন্ড নাই, একটাও নট ফাউন্ড না।
ঠিক আছে, আমি এখানে যাই, দেখেন এই যে সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপে আমার 14টা নট ইন্ডেক্সড, 14টা নট ইন্ডেক্সড এর মধ্যে 404 কিন্তু নাই, দেখেন 404 একটাও নেই। ঠিক আছে, তো সলিউশনটা আমি বলার জন্য অল নোন পেজেসটা দেখাইছি উদাহরণ হিসেবে, বাট আমার অ্যাকচুয়ালি সাইট ম্যাপ ইন্ডেক্সে কোনো 404 নাই। আর থাকলেও আমি যদি এটা নিয়ে কোনো কাজ না করতাম, শুধু একটা কাস্টম 404 পেজ ক্রিয়েট করে রাখতাম, ওইটা আমার জন্য এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে, আর এরপরে অন্য সলিউশনে যাই। আচ্ছা, আমি যেটা বলতে নিয়েছিলাম যে 301 রিডাইরেকশন কিভাবে করবেন, আপনার র্যাঙ্ক ম্যাথ দিয়ে করা যায়। ইয়োস্টেও অপশন আছে রিডাইরেকশনে, হয়তো বা আমি ইউজ করি না, তো আসলে এভাবে জানো না, আপনার একটু খুঁজে রিসার্চ করলে আপনার নিজেরাই পেয়ে যাবেন। আর একটা প্লাগইন ইউজ করছিলাম এক ক্লায়েন্টের জন্য, ওনার ফাইনাল সলিউশন আমার এইটাই নিতে হয়েছে রিডাইরেকশন, কারণ উনি অন্যগুলা করতে পারমিশন দিচ্ছে না, তাহলে আমার আর কি করার, আমি রিডাইরেক্ট করে দিচ্ছি। আর মেইনলি কথা হলো যে আপনার যদি ছোট ওয়েবসাইট হয়, অল্প কয়েকটা পেজ, ওইখানে আপনি হচ্ছে রিডাইরেকশন অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারেন, তবে রিলিভেন্ট পেজে আপনার রিডাইরেক্ট করতে হবে। আপনি গদবাঁধা সব ইউআরএল কে হোম পেজে রিডাইরেক্ট করবেন, এইটা কখনো করবেন না। ঠিক আছে, এটা একটা ব্যাকডেটেড পদ্ধতি, এটা একটা মানে যারা এসও জানে না তারা হচ্ছে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে, যে একেবারে ধুমসে সবগুলাকে হোম পেজে রিডাইরেক্ট করে দেয় 404 পাইলেই। এটা কোনো সলিউশন না, এটা উল্টা আপনি কি করলেন, আপনার হচ্ছে মানে ইরিলিভেন্সি তৈরি করলেন, নিজেই আপনি ক্রলারকে কনফিউজ করলেন। ঠিক আছে, যে আমি যাইতেছি বসুন্ধরা শপিং করতে, আমাকে পাঠাইতেছে আবার গুলিস্তান, হবে? হবে না। ঠিক আছে, আমাকে রিলিভেন্ট জায়গায় পাঠাও। ঠিক আছে, সলিউশনটা এইভাবে করতে হবে। আচ্ছা, তো প্লাগইন অ্যাড নিউ প্লাগইনে আসার পরে আপনি হচ্ছে প্লাগইন সার্চ করবেন রিডিরেকশন, অনেকগুলো আছে, দুইটা আমি ইউজ করছি রিডিরেকশন, একটা ফুলের ছবির মতো একটা আছে এটা, আর একটা হচ্ছে রেড কালার, এইটা, হ্যাঁ এইটা ইউজ করছি। আর হচ্ছে আরেকটা আছে, এইটা ইউজ করছি 301 রিডিরেক্ট, এটা আমার ইউকের একটা ক্লায়েন্টের জন্য ইউজ করছিলাম, স্নো রিমুভাল সার্ভিস দিত। হ্যাঁ, ব্যারিংটন স্নো রিমুভাল ডট কম এরকম একটা সাইট ছিল, তো ওইখানে এটা আমি ইউজ করছি, ভালো কাজ করে দুইটাই। হ্যাঁ, এটা পপুলার বেশি, এটা 2 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, তো এটা আপনারা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। আমার এখানে আছে অ্যাক্টিভ করা, সেটিংস এর আন্ডারে পাবো সম্ভবত, সেটিংস এ নাই, না সেটিংস এ নাই, টুলস এর ভিতরে, এই যে টুলস এর আন্ডারে পাবো রিডিরেকশন। এটা যদি আমি ক্লিক করি, আপনারা ইনস্টল প্লাগইনও গিয়ে পাবেন। হ্যাঁ, যারা নতুন, ইনস্টল প্লাগইনে আপনি সব প্লাগইন পাবেন, যা যা ইনস্টল করছেন অ্যাক্টিভ করছেন সব এখানে দেখতে পারবেন, ওইখান থেকে গিয়ে আপনি সেটিংস এ ঢুকতে পারবেন। তো দেখেন এইখানে আপনার কি করতে হবে, রিডিরেক্টস, ওকে, এই যে এইখানে সোর্স ইউআরএল অ্যাড নিউ রিডিরেকশন, এখানে আপনি সোর্স ইউআরএলটা দিবেন, মানে যেটা আপনার ওল্ড ইউআরএল, যেটা আর এক্সিস্ট করতেছে না 404 যেটা, এটা এখানে দিবেন। আর টার্গেট ইউআরএল, যেটা আপনার নতুন ইউআরএল যেখানে নিতে চাচ্ছেন, ওইটা টার্গেটের মধ্যে দিবেন। তারপর হচ্ছে আপনার নিচে যেটা আছে যে দেওয়ার পরে দেখবেন যে অ্যাড রিডিরেক্ট নামে অপশন আসতেছে। হ্যাঁ, এটা ব্লু কালারে থাকবে, আপনি ক্লিক করলে আপনার এরকম দেখাবে। ঠিক আছে, এরকম দেখাবে। এটা হচ্ছে আপনার ফাইনাল সলিউশন, যদি আপনি একেবারেই মানে হাত পা বাঁধা অবস্থা হয়ে যায়, তখন আপনি এটা করতে পারেন। ঠিক আছে, যেমন এই যে আমাদের ইউআরএল এ প্রবলেম ছিল, এবং এই ইউআরএল এ প্রচুর পরিমাণ ভিজিট হইতেছিল। দেখাই আপনার, এই যে দেখেন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এই ইউআরএলটায় ফুলের পরে মানে ওয়ার্ডটা ফুল স্ট্যাক আলাদা আলাদা, কিন্তু তো এটা একসাথে হয়েছিল, মানে যে এটা করছিল পেজটা ক্রিয়েট করছিল সেটা মানে সলভ করতে পারে নাই। তো এইখানে দেখেন এটা হিট করছে আপনার 16,000, মানে এই ভুল ইউআরএলটাতেই মানুষ ক্লিক করতেছিল। ঠিক আছে, 16,000 ক্লিক করছে এই ইউআরএলটাতে, মানে এই কোর্স পেজটাতে। তো এটা পরে ক্লিক করলে কোথায় আসতো, নতুন যেটা, যেটা এসইও ফ্রেন্ডলি এবং ওয়ার্ডটা আলাদা করা ফুল স্ট্যাক, ওইটাতে আসতো। ঠিক আছে, এবং আমি যদি চেক রিডিরেক্টে ক্লিক করি, আমাকে দেখাবে যে হ্যাঁ ফুল স্ট্যাকটা লোড হওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে ফুল স্ট্যাক এইটাতে আসতেছে। ঠিক আছে, এবং এটা সাকসেসফুলি নতুন পেজে যাচ্ছে, এই যে দেখেন, এই পেজটা থেকে এই যে 200 মানে সাকসেস। দেখেন রিডিরেক্ট হচ্ছে, রিডিরেক্ট হয়ে
আপনার হচ্ছে ধরেন আমি যদি ওই ইউআরএলটা নেই, এটা যদি আমি নেই, এই যে এইটা, ঠিক আছে, চলে গেল, এটা আমি কপি করি, কপি করে আমি যদি এখানে দিই, দেখেন এখানে কিন্তু মানে হাইফেনটা নাই। যখন আমি এন্টার দিব, দেখেন আমার হাইফেনটা চলে আসছে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো এটা হচ্ছে রিডিরেক্ট। তো যদি আপনার এরকম হয় যে ওল্ড ইউআরএলটা খুবই পপুলার হয়ে গেছে, খুব বেশি ভিউ হইতেছে, হ্যাঁ, এবং আপনার নিউ ইউআরএলটায়, বা আপনি ধরেন ওল্ড ইউআরএলটাকে আপডেট করতে যাচ্ছেন, হ্যাঁ, তখন আপনি এটা করতে পারবেন। নতুন একটা পেজ করলে এটা করতে পারবেন, 301 করতে পারবেন। ছোট ওয়েবসাইট হলে আপনি করতে পারবেন, সমস্যা নাই। যেখানে হচ্ছে ক্রল বাজেটটা অনেক বেশি, মানে বড় কোনো ইস্যু ক্রিয়েট করবে না ক্রল বাজেটের জন্য, তো ওই ক্ষেত্রে আপনি করতে পারেন, সমস্যা নেই। তবে এইটা সবসময় লাস্ট কনসিডারেশনে রাখবেন। ফার্স্টের যেই সলিউশন গুলো দিছি, এগুলো আপনি আগে ফলো করার ট্রাই করবেন। আচ্ছা, এই পর্যন্ত এখন ক্লিয়ার? 404 ক্লিয়ার? কি আনইনস্টল করবেন? আনইনস্টল করলে আপনার এগুলো সব চলে যাবে। ওয়ার্ডপ্রেসের যদি কোনো ড্রব্যাক বলেন, হ্যাঁ, বা যে কোনো ইস্যুর ড্রব্যাকটা হচ্ছে যে আপনি যেই অ্যাপস বা যেই প্লাগইন আপনি ইউজ করতেছেন, সেখানে যা যা করছেন আপনি আনইনস্টল করবেন, সব চলে যাবে। সহজ কথা, বুঝছেন? ওকে, এবার এটা তো গেল 404, সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে ওই জায়গার নট ইন্ডেক্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা 404। এরপরে আর দেখি কি কি আছে। পেজ উইথ রিডাইরেক্ট, এই প্রবলেম যদি আপনি সাইট ম্যাপ সিলেক্ট করা অবস্থায় পান, ঠিক আছে, আমরা কিন্তু অল নোন পেজেসটা নিচ্ছি জাস্ট আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য। আপনারা সাইট ম্যাপ এক্সএমএল এর ইস্যুগুলো ফিক্স করবেন, অল নোন পেজের না। পেজ উইথ রিডাইরেক্ট, এইখানে পেজ উইথ রিডাইরেক্ট যে অপশনটা, এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে এই পেজগুলা রিডাইরেক্ট হইতেছে। ঠিক আছে, আমি যখন এই লিংকে ক্লিক করব, আমাকে দেখাবে যে এই যে ফাইবার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট স্কিল টেস্ট অ্যান্সার 2020, এই ইউআরএলটাতে আমাকে নিচ্ছে। লাস্টে পার্সেন্টের পরে এএমপি ইকুয়াল 1, এইটা আসতেছে। এইটা আর হচ্ছে যেটা বললাম 2020 পর্যন্ত সেম ইউআরএল। ঠিক আছে, হয়তো বা কোনো একটা ক্লাসে বা কোনো একটা কারণে কোনো মেন্টর হয়তো বা এই এএমপি টা ইনস্টল করে ইউজ করা দেখাইছে। তো এএমপি ইউজ করলে, এএমপি হচ্ছে এক্সেলারেটেড মোবাইল পেজ, মানে আপনার ওয়েবসাইটের একটা লাইট ওয়েট ভার্সন। যদি আপনার ইন্টারনেট স্লো হয়, ওয়াইফাই স্লো বা মোবাইল ডাটা স্লো হয়, তখন একটা লাইট ওয়েট ভার্সন ইউজারদেরকে দেখাবে। হ্যাঁ, একটা লাইট ওয়েট থিম ইউজারদেরকে দেখাবে মোবাইল ভার্সনে। এইটা এএমপি দিয়ে করা যায়। ঠিক আছে, তবে এএমপি টা আর এখন তেমন একটা কাজ করে না, এটা গুগলের একটা লস প্রজেক্ট। হ্যাঁ, তো কেউ যদি এএমপি নিয়ে হয়তো বা কাজ করে থাকে, তখন এই সব ইস্যু নো ইন্ডেক্স এর মধ্যে দেখায়। তো আপনি দেখেন এই যে যে ইউআরএলটা, এটা কিন্তু লাইভ। ঠিক আছে, এটা একটা লাইভ ইউআরএল। আমি যদি 2020-এর পরে এএমপি টা কেটেও দেই, দেখেন এটা যদি আমি কেটেও দেই, আমাকে কিন্তু এই ফাইবারের ভার্চুয়াল স্কিল টেস্ট অ্যান্সার এই পেজটাতেই রাখতেছে। তো আলটিমেটলি কি হইলো, আমি যে জায়গায় আসতে চেয়েছিলাম ওইখানেই তো আসছি, তাই না? আমার এটা নিয়ে কাজ করা আসলে কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তো এরকম প্রত্যেকটা পেজ, এগুলা আসলে মানে যা আছে অ্যাজ ইট ইজ আপনি তাই রেখে দিবেন, এগুলা নিয়ে মাথা ব্যথার কিছুই নেই। এগুলো আপনাকে বলে নাই যে এগুলো সলভ করতে হবে, এগুলা জাস্ট রাখছে যে এগুলো নো ইন্ডেক্সে আছে, মানে ইন্ডেক্স হয় নাই। কেন হয় নাই? এটার যে মেইন ইউআরএল, এটা ইন্ডেক্স হয়ে আছে। এই যে মেইন যে ইউআরএলটা, এটা কিন্তু ইন্ডেক্স হয়ে আছে। দেখেন আমি যদি এটা কপি করি, দেখাই, চলেন, এএমপি ভার্সনটা ইন্ডেক্স হয় নাই, তাহলে এটা দেখি আমরা। আচ্ছা, এখানেই তো আছে, আমি সামনে শুধু সাইড কোলন লাগাই দিই। একটা পেজ ইন্ডেক্স কিনা এটা কিন্তু এভাবে চেক করা যায়, সার্পে শো হচ্ছে কিনা। ঠিক আছে, সাইড কোলন যদি আপনি সামনে লাগাই দেন, দেখেন ইন্ডেক্স আছে। তো ব্যাপারটা ধরতে পারছেন? এটা তাহলে আমার সলভ করার দরকার দরকার নাই, যা আছে থাকুক। ঠিক আছে, যা আছে থাকুক। এই যে এলিমেন্টর শপিফাই কোর্স পেজের, তো এটা কিন্তু আমার অলরেডি ইন্ডেক্স।
তো এখন এরকম হয় অনেক সময় যে আমি স্ল্যাশ দিই নেই লাস্টে, এখানে স্ল্যাশ দিয়ে দেখাইতেছে, আমার স্ল্যাশ ছাড়া ভার্সনটা ইন্ডেক্স হয়েছে, সমস্যা কি? স্ল্যাশ ছাড়া ভার্সন কেউ যদি স্ল্যাশ সহ দেয়, আমার ওই 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 একই জিনিসেতেই যাবে। ঠিক আছে, তো আলটিমেটলি এটা নিয়ে আমার কাজ না করলেও হবে, এগুলো নিয়ে আমার কাজ না করলেও হবে। যেমন এইটা স্ল্যাশ ছাড়া, যদি আমি এটা ভিজিট করতে যাই হয়তো বা লাস্টে একটা স্ল্যাশ আসবে, দেখেন স্ল্যাশ ছাড়া হয়তো বা লাস্টে, আচ্ছা চেঞ্জ হয়েছে দেখেন, ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স। তো আলটিমেটলি কি হলো, ওয়ার্ডপ্রেস যে পেজটা ছিল ওইখানে যে কন্টেন্ট ছিল আমি হয়তো আপডেট করছি, আমার ইউআরএলটা চেঞ্জ করছি এসইওর জন্য, তো ওই একই জিনিসই তো আসতেছে। এখন যাদের মোবাইলে বা যাদের ডেস্কটপে এই ইউআরএলটা বুকমার্ক করা, তারা যখন আসবে রিলিভেন্ট জায়গাতেই তো আসতেছে। তো আমার আলটিমেটলি এটা নিয়ে কাজ করার দরকার নাই। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এগুলো একটা নিয়েও কাজ করার আপনার দরকার নেই। ঠিক আছে, লিভ ইট অ্যাজ ইট ইজ, যেভাবে আছে সেভাবে ছেড়ে দেবেন। এটা ক্লিয়ার? ওকে, এরপরে এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ। সেম জিনিস, আপনি যদি কোনো নো ইন্ডেক্স ট্যাগ লাগায় রাখেন কোনো কিছুর জন্য, কোনো পেজের জন্য, হ্যাঁ, অথবা ওয়ার্ডপ্রেসে, আপনারা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা জানেন যে সেটিংসে একটা একটা আছে, সেটিংস এর রিডিং সেকশনে ওয়ার্ডপ্রেসে, সেটা হচ্ছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এরকম একটা দেখছেন না আপনারা যারা ডিজাইন করেন, ওয়ার্ডপ্রেস ডিজাইনার আছেন, তারা কিন্তু এটা কি করেন সবসময়, ডিজাইনের সময় এটা অনেক সময় করে রাখেন আপনারা, তাই না? রিডিং না, রিডিং রিডিং রিডিং, সরি রাইটিং দিচ্ছি। এই যে এটা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এটা যারা ডিজাইন করে বা ডেভেলপ করে তারা করে কি ওয়ার্ডপ্রেসে এটা এসে টিক মার্ক দিয়ে তারপরে সেভ চেঞ্জেস দেয়। মানে তারা যে ডিজাইন চেঞ্জ করবে, আপডেট করবে, পেজ নতুন বানাবে, ডিলিট করবে, এই পুরো প্রসেসটায়, পুরো জার্নিটায় কোনো পেজ যাতে গুগলের কাছে ইন্ডেক্স না হয়, গুগল সার্চে যাতে শো না হয়, এই কারণে সার্চ ইঞ্জিনকে নো ইন্ডেক্স করা, মানে আপনার এই ওয়েবসাইটকে নো ইন্ডেক্স করে রাখা হইতেছে, আপনার সাইটটাকে। হ্যাঁ, কোনো পেজ ইন্ডেক্স হবে না, ঠিক আছে, সব এখানে ব্লক করে রাখা হইতেছে। তো এইটা আনটিক করে রাখবেন সবসময় আপনারা, ঠিক আছে, এটা টিক মার্ক দিবেন না। এটাতে টিক মার্ক দেওয়া মানে আপনার সব সাইট আপনি ব্লক করতেছেন, কোনো রোবটস এসে ক্রল করতে পারবে না, মানে সব পেজ আপনি ব্লক করে রাখতেছেন। এই একটা টিক মার্ক দিয়ে আপনি সেভ চেঞ্জেস দিবেন। তো এটা যেন মেক শিওর এটা যেন আনটিক অবস্থায় থাকে। আচ্ছা, এখন কোন কোন পার্টিকুলার পেজে আমরা নো ইন্ডেক্স ট্যাগ বসাইতে পারি, ঠিক আছে, প্লাগইনের সাহায্যে হোক বা ম্যানুয়ালি হোক, কোড দিয়ে হোক, যেভাবেই হোক আমরা যে কোনো পেজে নো ইন্ডেক্স বসাইতে পারি। যে আমার ধরেন যে চেক আউট পেজটা বা কার্ট পেজ, হ্যাঁ, বা আননেসেসারি কোনো ইউআরএল এর পেজ যেটা আমি চাচ্ছি না ইন্ডেক্স হোক বা গুগলে শো হোক, ওইগুলাকে আমি নো ইন্ডেক্স ট্যাগ লাগাইতেই পারি। ঠিক আছে, তো এইখানে যা যা আছে দেখেন, লাস্টে কি আছে, এটা একটা পেজ, ইথিক্যাল হ্যাকিং এর পেজ, পেজ নাম্বার 5। আমার পেজ 5 আমি চাই না ইন্ডেক্স হোক, আমার মেইন পেজটা ইন্ডেক্স হলেই এনাফ। ঠিক আছে, সেম এখানে দেখেন মেম্বারশিপ প্লাগইন, কিন্তু ইউআরএল এর লাস্টে আছে ফিড। তো ফিড ইউআরএল দেখেন কেমন হয়। তো এটা কি আসলে কোনো মানুষ বুঝতে পারবে এখানে কি আছে? নর্মাল মানুষ বুঝতে পারবে না। এটা একটা ফিড ইউআরএল এর পেজ। মেম্বারশিপ প্লাগইনটা হচ্ছে একটা মেইন ইউআরএল, কিন্তু ফিড ইউআরএল যেটা, এটা নিয়ে তো আমার কাজ হয়। তো এটা আমার নো ইন্ডেক্স থাকলেই তো ভালো, তাই না? দেখেন এইটা কিন্তু মেইন পেজ, তো আমার ফিড ইউআরএল আমি ইগনোর করবো। ঠিক আছে, এগুলা নো ইন্ডেক্স থাকাটাই মানে শ্রেয়, সহজ। হ্যাঁ, এটাই বেস্ট সলিউশন, এখানে যা আছে সবই নো ইন্ডেক্স থাকা উচিত। তারপরে আপনি ম্যানুয়ালি একবার চেক দিবেন যে কোনোটা অ্যাক্সিডেন্টলি, মানে কোনো ইম্পর্টেন্ট পেজ নো ইন্ডেক্স হয়ে আছে কিনা। ঠিক আছে, দেখেন ম্যাক্সিমাম হচ্ছে ফিড ইউআরএল, ম্যাক্সিমাম ফিড ইউআরএল। এই যে কিছু পাইছি সেটা হচ্ছে যে এই যে পরিমাণ বিডির একটা আলাদা আছে, সেটা হচ্ছে মানে হোস্টিং বিজনেস, জোরা আইটি। তো এখানে 2 জিবি হোস্টিং এর একটা পেজ আছে, হয়তো এখানে 2 জিবি হোস্টিং এর প্রাইস কত সেটা নিয়ে কথাবার্তা আছে, কিন্তু এইটার লাস্টে স্ল্যাশ দেওয়ার পরে দেখেন অ্যাড টু কার্ট একটা নাম্বার কিছু আসছে। এটা কি ভ্যালিড? এটা আমার দরকার আছে কোনো, মানে সার্পে ইন্ডেক্স হওয়া, সার্পে শো হওয়ার কোনো দরকার আছে? দরকার নাই। আমার মেইন ইউআরএলটা এইটা ইন্ডেক্স হয়েছে কিনা এটা হচ্ছে মেইন। ঠিক আছে, এটা হচ্ছে আমার মানে উদ্দেশ্য থাকবে যে আমার এগুলো ইন্ডেক্স হয়েছে কিনা। তো এটা তো আমার আসলে দরকার নেই, এগুলো একটাও দরকার নেই। দেখেন ম্যাক্সিমাম। ঠিক আছে, এই যে সার্চ স্ট্রিং, সার্চ স্ট্রিং কি? সার্চ স্ট্রিং হচ্ছে যে মানুষ যখন সার্চ করে
কোনো কিছু সার্চ করার সময় যে কোনো ওয়েবসাইটে আপনি দেখবেন যে স্ল্যাশের পরে পার্সেন্ট না, প্রশ্নবোধক এস ইকুয়াল থাকে। এই এস ইকুয়াল মানে হচ্ছে আপনি যা সার্চ করতেছেন ওইটা এখানে দেখাবে লেখা, ঠিক আছে, ওই কিওয়ার্ডটা এখানে দেখাবে। এই সার্চিং স্ট্রিং আপনার ইন্ডেক্স হওয়ার কোনো দরকার নেই, কারণ এগুলো মানে আপনার ওয়েবসাইটে যদি 1 লাখ মানুষ আসে, 1 লাখ মানুষ যে কোনো কিছু সার্চ করতে পারে, 1 লাখ সার্চ 10 লাখ সার্চও করতে পারে। তো এখন এই 10 লাখ ইউআরএল যে হইলো, এগুলো আসলে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে, এটা নো ইন্ডেক্স থাকাটাই বেটার। তো এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ এটা আসলেই ভ্যালিড, এগুলো নিয়ে আমার কাজ করতে হবে, ঠিক আছে, এটা ক্লিয়ার? রেসপন্স করেন, হ্যাঁ, ওকে। তারপরটা দেখেন, অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ। ওকে, ক্যানোনিক্যাল ট্যাগ, এটার দেখেন কি আছে, ক্যানোনিক্যালটা বুঝাইতে হবে, এটার আবার অবশ্য আলাদা ক্লাস আছে। আমি শর্টলি বলি বোঝানোর জন্য, সেটা হচ্ছে যে যখন আপনার এগুলা ই কমার্স ওয়েবসাইটে আসে, বা হচ্ছে সেম কাইন্ড অফ পেজ যদি হয় 2-3টা, হ্যাঁ, তখন একই কন্টেন্ট যদি আপনার 2 পেজে বা 3 পেজে থাকে, তখন গুগল কনফিউজ হয়ে যায় যে আমি পেজ এ তেও পাইলাম যে কন্টেন্ট, পেজ বি তে গিয়েও একই কন্টেন্ট পাইলাম, পেজ সি তে গিয়েও একই কন্টেন্ট পাইলাম। হ্যাঁ, লাইক ধরেন আমার আমার একটা মোবাইল দরকার, স্যামসাং এর একটা মডেল পছন্দ হয়েছে S21। এখন S21 এর কালার আছে হচ্ছে 3টা, ঠিক আছে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু। এখন আমি একটা পেজ ভিজিট করলাম, যে পেজে আমি গিয়ে দেখলাম যে ব্ল্যাক ফোনটা আমাকে দেখাচ্ছে, এবং ইউআরএলটায় লেখা আছে স্যামসাং ফোন S21 ব্ল্যাক। ওকে, কোনো সমস্যা নাই। আমি যখন দেখলাম যে আমার আসলে ব্ল্যাকটা পছন্দ হচ্ছে না, আমি পারচেস করতে চাই হোয়াইট কালারটা। এখন আমি হোয়াইট কালারটা সিলেক্ট করার পরে দেখলাম উপরে আমার ইউআরএলটা একটু চেঞ্জ হয়েছে, কোন জায়গায় যে আগে ব্ল্যাক ছিল ওই জায়গাটাতে হোয়াইট আসছে, বাট আমার নিচে যে কন্টেন্টটা আছে, কন্টেন্টটা ব্ল্যাকের জন্য যে কন্টেন্ট ছিল হোয়াইটের জন্য সেম কন্টেন্ট আছে। তখন হচ্ছে আপনার ক্যানোনিক্যাল ইস্যুটা ধরা পড়বে, ঠিক আছে। অথবা আরেকটা উদাহরণ দেই, আপনার ই কমার্স সাইটে, লাইক ধরেন আমি যদি দারাজের ওয়েবসাইটে যাই, সাপোজ দারাজ, যে কোনো একটা ক্যাটাগরিতে যাই, ওকে, মেন্স এন্ড বয়েজ ফ্যাশন, অ্যাক্সেসরিজ, আমি গেলাম বেল্টে। এখন আমাকে অনেক রকমের বেল্ট এখানে দেখাচ্ছে, তো আমি একটু স্ক্রল ডাউন করি, ধরেন 15টা না, সরি 16টা বা 20টা অথবা 30টা প্রোডাক্ট আমাকে দেখাচ্ছে। হুম, দেখানোর পরে আমি দেখতেছি নিচে একটা কন্টেন্ট আছে, হ্যাঁ, এখানে একটা কন্টেন্ট আছে। এখন আমি যদি পেজ 2 তে যাই, কি আসলো, এখানে কন্টেন্ট আছে রেজাল্ট। ওকে, এটা কিন্তু আমার পেজ 1 বেল্টের জন্য, হ্যাঁ। আমি একটা সাব সাব ক্যাটাগরিতে ঢুকছি, এখানে আমি বেল্ট দেখতেছি, 20-30টা আমাকে বেল্ট দেখাইলো। এখন আমি চাইতেছি যে পরের পেজে, নেক্সট পেজ হচ্ছে পেজ 2, আমি এটাতে যাব। ওকে, পেজ 2 আসছে, পেজ 2 আসছে, কিন্তু আমি যদি নিচে যাই, দেখেন আমার কন্টেন্ট কিন্তু সেম, দেখছেন। আবার পেজ 3 তে যাব, আপনারা দেখেন নিজেরা বাসায়, পেজ 3 তে গেলেও সেম কন্টেন্ট দেখবেন।
এখন এই যে সেম কন্টেন্ট মাল্টিপল পেজ, এখানে 102টার মতো পেজ আছে, সব পেজেই সেম কন্টেন্ট। তো এইখানে কি হইতেছে আপনার এই আপনার কি বলে এই ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু তৈরি হইতেছে। ঠিক আছে, এটা একটা ইস্যু যে প্রত্যেক পেজে সেম কন্টেন্ট। তো এই ক্ষেত্রে তখন সলিউশন হচ্ছে যে আপনার ক্যানোনিক্যাল ডিফাইন করতে হবে, যে আসলে আমার এই সবগুলা পেজে 102টা পেজের মধ্যে কোন পেজটা আসলে গুগলকে দিব, আমরা ডিফাইন করে দিব যে এটা ক্যানোনিক্যাল। এবং কেন দিব, যে ওই একটা পেজ গুগল হচ্ছে সার্পে দেখাবে। আমার তো সেম কন্টেন্ট হলো 102টা পেজ গুগলকে সার্পে দেখানোর কোনো দরকার নাই। ঠিক আছে, আমার দরকার নেই, আমার জাস্ট মেইন 1 নাম্বার পেজ যেটা মানে কি ম্যানস বেল্টস যেই সাব সাব ক্যাটাগরিটা, এইটার জাস্ট ইউআরএলটা যদি আমার সার্পে ইন্ডেক্স হয় তাহলে তো এনাফ। এখানে আসার পরে মানুষ তো চাইলেই পেজ 2 পেজ 3 যাইতে পারতেছে। এই কারণেই ক্যানোনিক্যাল চলে আসছে, যে যখন আমার ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু তৈরি হবে, অনেকগুলো পেজে সেম কন্টেন্ট থাকবে, তখন আমি একটা কন্টেন্ট মানে একটা কন্টেন্ট আমার মেইন কন্টেন্ট, এটা আমি গুগলকে ধরাই দিব। এই ধরাই দেওয়াটা হচ্ছে ক্যানোনিক্যাল ডিফাইন করা। ঠিক আছে, এটা কি কথাটা বুঝছেন? ক্লিয়ার? তো এখন আমাকে বলতেছে যে প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ পেজের মধ্যে ডিফাইন করে। এইখানে যেটা দেখাইছে codemanbd.com কন্টাক্ট আস। এখন এই পেজটায় যদি আমি যাই, এই পেজের প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ ইস্যুটা কেন আসছে, কারণ হয়তোবা আমি যে পেজটা বানাইছি সেটা হচ্ছে কন্টাক্ট আসের পরে স্ল্যাশ আছে অথবা স্ল্যাশ নাই। এখন মানুষ যখন ঢুকতেছে তখন হয়তোবা স্ল্যাশ আসতেছে, অথবা মানে আমি যেটা দিতেছি তার বিপরীতটা আসতেছে। হ্যাঁ, স্ল্যাশ সহ আমি যদি দিয়ে থাকি, তারা যখন ঢুকতেছে তখন স্ল্যাশ ছাড়া আসতেছে, এরকম হইতে পারে। ঠিক আছে, যে কোনো একটা হইতে পারে কেস। এইটাকে বলতেছে যে তোমার কোনটা মেইন ইউআরএল সেটা হচ্ছে ডিফাইন করে দাও। হুম, তো তখন আমি হচ্ছে ধরেন স্ল্যাশ সহটাকে ডিফাইন করে দিলাম যে এটা আমার মেইন, তখন গুগল এটাকে ইন্ডেক্স করবে। এইটাকে হচ্ছে সার্পে যদি দরকার পড়ে, কেউ যদি কোডম্যানবিডি কন্টাক্ট পেজ খুঁজে, হ্যাঁ, বা কোডম্যানবিডি কি খুঁজে কন্টাক্ট পেজ যদি র্যাঙ্ক করে, তখন হচ্ছে এই স্ল্যাশ সহটাই দেখাবে, আমি যেটাকে মেইন ইউআরএল হিসেবে ধরাই দিচ্ছি, ডিফাইন করে দিচ্ছি। এটা ডিফাইন করার সিস্টেম আমরা ক্যানোনিক্যালের ক্লাস সামনে পাবো, সেখানে হচ্ছে দেখতে পারবো। তো আমাদের জানা দরকার যে আসলে ক্যানোনিক্যালটা কিভাবে সলভ করতে হয়। এটা ইয়োস্ট র্যাঙ্কম্যান দুটো দিয়েই করা যায়, আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। তো ক্যানোনিক্যাল ইস্যুটা কি এটা বুঝছেন? এটা বুঝলে আমরা ক্যানোনিক্যাল কিভাবে সলভ করতে হয় সেটা হচ্ছে সামনে দেখবো। এটা নিয়ে আলাদা ক্লাস আছে, মোস্ট প্রবাবলি আছে, আমি একটু দেখি। এরর ফিক্সিং, পেজিনেশন, ক্যানোনিক্যাল আছে, হ্যাঁ ক্যানোনিক্যাল ট্যাগস, ক্যানোনিক্যালাইজেশন আছে। ওকে, তো ক্যানোনিক্যালাইজেশনটা আমরা আলাদাভাবে শিখবো। ঠিক আছে, তো মানে কনসেপ্টটা আপনি তো বুঝাইতে পারছি যে আমাকে একটা ইউআরএল মেইন ইউআরএল হিসেবে গুগলকে ধরাই দিতে হবে যে এইটা আমার ক্যানোনিক্যাল। বাকিগুলা নিয়ে তোমার মাথা ব্যথার দরকার নাই। হ্যাঁ, বাকিগুলাই সেম কন্টেন্ট থাকুক, ওইগুলা আমার এইটারই জমজ ভাই, ওইগুলা নিয়ে তুমি মাথা ব্যথা নাই, তুমি আমার মেইন ইউআরএলটার নাম। ঠিক আছে, এইটাই হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ ডিফাইন করা, যে এইটা আমার ক্যানোনিক্যাল। ঠিক আছে, এটা আলাদা 1 ঘন্টার ক্লাস হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস হবে, এখানে বহুত কথাবার্তা আছে। তো জাস্ট আমি ছোট একটা ওভারভিউ দিলাম, এটা আমাদের সলভ করতে হবে। তো সলভেবল আমরা দুইটা পাইলাম, একটা হচ্ছে 404, আর একটা হচ্ছে প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ। এরপরে ব্লক ডিউ টু 4xx ইস্যু, এটা আমরা দেখবো যে এটা 4xx ইস্যু আসতেছে কিনা। হুম, সলভ করব যদি 4xx হয়, সেম সলিউশন এই 404 এর মতো। তারপর হচ্ছে সার্ভার এরর, এইটাতে কোন পেজটায় সমস্যা হচ্ছে ওই পেজটা আমরা হোস্টিং সার্ভারের সাথে কথা বলবো যে এইটা এই পেজটা লোড হচ্ছে না, বা এই পেজটা কেউ ঢুকতে চাইলে ক্যান্ট লোড দ্য পেজ বা ক্যান্ট রিচ এরকম আসতেছে, এটা সলিউশন তাদের কাছে আমরা নিয়ে নিব। তারপর হচ্ছে ক্রলড কারেন্টলি নট ইন্ডেক্সড, এটা সলিউশন নিয়ে নিলে আপনি সলিউশন ধরেন আজকে পাইলেন যে 1 ঘন্টা আগে ঢুকতে পারে নাই, আপনি কন্ট্যাক্ট করছেন, এখন ঢুকতে পারতেছেন, হ্যাঁ, বা আজকে ঢুকতে পারতেছেন। তো এটা কিন্তু সার্চ কনসোলে আজকেই আপডেট হয়ে যাবে না যে এটা সলিউশন হয়ে গেছে আমি আপডেট করে দিই। হ্যাঁ, মানে আমার আপডেট হয়ে যাবে সার্চ কনসোল অটোমেটিক, এরকম না। ঠিক আছে, ব্যাপারটা এরকম না, এটার সময় লাগবে। আর 5xx এর ভিতরে ইউআরএল গুলো ম্যানুয়ালি আপনি দেখবেন যে আসলে কোনটায় 5xx দেখাচ্ছে। এখন এই যে আমার ইউআরএলটা, এই ইউআরএলটা আদৌ এটা ভ্যালিড ইউআরএল কিনা, দেখি মনে হচ্ছে যে এই ইউআরএলটা আমার কোনো ভ্যালিড ইউআরএল না। দেখছেন, এটা 404 দেখাচ্ছে। তো আমার এটা নিয়ে মাথা না ঘামাইলেও হবে, কারণ অলরেডি আমার 404 এর একটা কাস্টম পেজ করা আছে। তো এটা নিয়ে আমি মাথা ঘামাবো না, সহজ জিনিস।
তারপরে আসেন পরেরটা। ওকে, এখন যে তিনটা আছে আমাদের সামনে, এই তিনোটাই আমাদের হচ্ছে সলভ করতে হবে, ঠিক আছে। প্রথমটা, আচ্ছা ক্যানোনিক্যালের এইটা বলে ফেলি, এটা এটার সাথে অনেকটাই সিমিলার রিলেটেড। এটা আগে বলে ফেলি, দেখেন ডুপ্লিকেট গুগল চুজ ডিফারেন্ট ক্যানোনিক্যাল দেন ইউজার। এইটা হচ্ছে কি যে আমি একটা বলছি যে এইটা আমার অরিজিনাল ইউআরএল, দুই তিনটা পেজ ছিল সেম কন্টেন্ট, তো আমি একটাকে ডিফাইন করে দিছি যে এটা আমার মেইন পেজ, এটা হচ্ছে আমার মেইন ইউআরএল, কিন্তু গুগল চুজ করছে আরেকটা, ঠিক আছে। গুগল চুজ করছে আরেকটা, এখন কোনটা চুজ করছে এটা আমাদেরকে দেখতে হবে। লাইক ধরেন এই ইউআরএলটা, যেটা হচ্ছে আপনার ফাইবার লার্ন, আচ্ছা ফাইবার কোশ্চেন আনসারের একটা মানে ইউআরএল, হচ্ছে যদি এটা একটু ইন্সপেক্ট করার ট্রাই করি, এই বাটনটা হচ্ছে ইন্সপেক্ট করার, মানে এটা আসলে আদৌ ইন্ডেক্স হয়েছে কিনা বা কোনো ইস্যু আছে কিনা এটা দেখবো। দেখেন এইটা হচ্ছে, এটাতে তো কোনোটাই ধরে নাই, গুগল সিলেক্টেড ক্যানোনিক্যাল কোনোটাই ধরে নাই, ইউজার ডিক্লেয়ার্ড, ইউজার ডিক্লেয়ার্ডও নাই। আচ্ছা, এখন আমার এইটা গুগলে নাই, এই ইউআরএলটা গুগলে নাই, এখন এই ইউআরএলটা আসলে ওয়েবসাইটে আছে কিনা এটা আমাদের দেখার একটা ব্যাপার আছে। এক এক জিনিসের জন্য এক এক রকম সলিউশন হইতে পারে। দেখেন এটা কিন্তু এক্সিস্ট করতেছে না, তো এটা নিয়ে আমার মাথা ব্যথার দরকার নাই। এটা আগে ছিল, তখন এই ইস্যুটা রেইজ হয়েছে, কিন্তু এই ইউআরএলটা পরে ডিলিট করে দেওয়া হয়েছে ওয়েবসাইট থেকে, তো এটা আমার নিয়ে মাথা ব্যথার কারণ নাই। আর যদি থাকতো, আমরা কি করতাম, ক্যানোনিক্যালের ক্লাসে দেখবো কিভাবে ক্যানোনিক্যাল ডিফাইন করতে হয়, ঠিক আছে। এবং গুগল যেটা চুজ করছে ওইটা হয়তো বা এইখানে আপনারা দেখতে পাইতেন যে গুগল সিলেক্টেড ক্যানোনিক্যালটা হচ্ছে এইখানে দেখাইতো, যে লাইক অন্য কিছু, ঠিক আছে, মানে এই সেম ইউআরএলটারই অন্য একটা ভার্সন সে দেখাইতো, হয়তো বা এই স্ল্যাশ ছাড়া দেখাইতো, হ্যাঁ হয়তো বা এখানে কিছু একটা ছাড়া দেখাইতো, রিলেটেড কোনো একটা ইউআরএল দেখাইতো। কিন্তু ওইটা আপনি যদি না চান, তাহলে আপনি আপনার মতো করে ইউজার হিসেবে আপনি র্যাঙ্ক ম্যাথ বা ইউএস দিয়ে আপনার মতো আপনি ডিফাইন করতে পারবেন। এটা আমরা ক্যানোনিক্যালের ক্লাসটা অনেক বড় একটা ক্লাস হবে, ওইখানে আমরা হচ্ছে দেখবো এটা নিয়ে। তারপরে আসেন আর কি আছে, পেজ ইন্ডেক্সিং। আচ্ছা, এখন আর দুইটা আছে, ক্রলড কারেন্টলি নট ইন্ডেক্সড, ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সড। প্রথমটা দুইটাতেই কারেন্টলি নট ইন্ডেক্স, মানে এই পেজগুলা ইন্ডেক্স নাই, এটাতে আছে 60টা আর এটাতে আছে হচ্ছে 8টা, 68টা পেজ ইন্ডেক্সে নাই। প্রথমটার যে কথাটা ক্রলড, দ্বিতীয়টার কথাটা হচ্ছে ডিসকভার্ড। তো ডিসকভারটা দিয়ে আগে বলি। ডিসকভারটা হচ্ছে যে গুগলকে যখন আপনি রিকোয়েস্ট দিচ্ছেন সাইট ম্যাপ দিয়ে যে আমার নতুন একটা ওয়েবসাইট হয়েছে বা আমার সাইট ম্যাপ আপডেট হয়েছে, ওল্ড ওয়েবসাইট আপডেট হয়েছে, সাইট ম্যাপটা আপনি যখন সাবমিট করছেন, ইন্ডেক্স দিচ্ছেন, হ্যাঁ ইন্ডেক্সিং ট্যাবের ভিতরে যে আমাদের সাইট ম্যাপ অপশনে, হ্যাঁ এই জায়গাটা যখন দিচ্ছেন, গুগল তো ক্রলার পাঠাবে। তো ক্রলার আসার পরে সে পেজগুলো যখন ক্রল করবে, সে দেখবে যে আসলে কি কি পেজ আছে। হ্যাঁ আগে দেখবে, সাইট ম্যাপটা যখন দেখবে সে সবগুলো ইউআরএল দেখবে যে কোনটা কোনটা তাকে রিকোয়েস্ট দেওয়া হয়েছে। ওইখান থেকে কিছু কিছু আগেই সে ক্রল করা থেকে বিরত থাকবে। কেমন পেজ, যে পেজগুলা তার মনে হয়েছে যে এই পেজে ক্রল করে সময় নষ্ট করে লাভ নাই, এই পেজে ক্রল করার মতো মানে তার যোগ্যতা হয় নাই, ঠিক আছে। লাইক ধরেন একটা ক্লাস 6 এর বাচ্চা যদি গিয়ে বলে আমি এসএসসি পরীক্ষা দিব, হ্যাঁ এটা কিন্তু কেউ মানবে না, বোর্ড মানবে না, যে তার তো এখনো বয়স হয় নাই বা সে ওই ক্লাসে আসে নাই, ওই পড়াটা কমপ্লিট করে নাই, সে কিভাবে এসএসসি দিব। তো সেম জিনিসটা এখানে হবে, যে তাকে দেখছে, সে অ্যাপিয়ার হয়েছে, তার কাছে নোটিফিকেশন গেছে, একটা রিকোয়েস্ট গেছে, হ্যাঁ ক্রল রিকোয়েস্ট গেছে, কিন্তু সে ক্রল করে নাই কারণ তার মনে হয়েছে এই পেজগুলাই ভ্যালুয়েবল কিছু নাই। আমি যদি এখান থেকে একটা পেজ দেখাই, যেমন ধরেন মাই অ্যাকাউন্ট বা হচ্ছে এই যে স্টেগানোগ্রাফি কি, এই পেজটা যদি আমরা খুলি, এই ইউআরএলটাও কিন্তু সুন্দর হয় না, স্টেগানোগ্রাফি একবার বাংলায় একবার ইংলিশে লিখছে, তারপর আবার স্টে লিখে রাখছে, হ্যাঁ
এই জিনিসটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল হয় নাই, ফার্স্ট অফ অল একটা ফল্ট পাইলাম। তারপর হচ্ছে দেখেন এইখানে লেখালেখি করা হয়েছে, কিন্তু আমি ইন্টারনাল লিঙ্কিং এর কোনো দেখতেছি না। এরপর একটা ছবি দেওয়া হয়েছে, ছবিটা খুবই লো কোয়ালিটির একটা ছবি। হ্যাঁ, আর ছবিটার অ্যালাইনমেন্টটাও ঠিক নাই, লেফট সাইড অ্যালাইনমেন্ট করা, এটা সেন্টার করলে সুন্দর লাগতো, এবং আরেকটু বড় সাইজের ছবি দিলে আরো সুন্দর লাগতো। এবং লেখার মাঝখানে মানে যেটা আমরা কন্টেন্টের ক্লাসে শিখছি যে কিভাবে কন্টেন্ট লেখা উচিত, ওইরকম নাই কিন্তু। ঠিক আছে, কখনো ইংলিশে লিখতেছে, কখনো বাংলায় লিখতেছে, হুম, প্রপার ভাবে গাইড করা নাই। এবং লাস্টে রিড মোর ব্লগস অন ইথিক্যাল হ্যাকিং, এই যে হিয়ার, তারপর রিড মোর, এইগুলাতে লিঙ্ক করা থেকে বিরত থাকবেন। এগুলো মনে হয় অন পেজের ক্লাসে আমি বলছিলাম। হ্যাঁ, হিয়ার রিড মোর এগুলোতে লিঙ্ক করবেন না, এটা প্রপার কোনো সলিউশন বা একটা ভালো প্র্যাকটিস না। আবার এখানে হচ্ছে কিছু হ্যাশট্যাগ দেওয়া আছে, এটা কোনো মিন মানে কিছুই মিন করে না, এটা আননেসেসারি। তো গুগল যখন এই ইউআরএলটা দেখছে, সে বুঝে গেছে যে এখানে আসলে ক্রল করার মতো সময় নষ্ট করে তার লাভ নাই। ঠিক আছে, তো এটা সে ডিসকভার করছে যে হ্যাঁ এই ইউআরএলটা আছে, বাট এটা কোনো ভ্যালু ক্রিয়েট করে না, বা এটাতে কোনো ইন্টারনাল লিঙ্ক নাই। হ্যাঁ, ইন্টারনাল লিঙ্কের অভাবে, বা তাকে কেউ রেফার করতেছে না যে এই ইউআরএলটা আসলে ভালো ইউআরএল, এই ব্লগটা ভালো রিসোর্সফুল ব্লগ, এটা কেউ বলতেছে না। কোনো ব্যাকলিঙ্কও এই পেজটা এই ইউআরএলটা পায় নাই, ইন্টারনাল লিঙ্কও পায় নাই, ব্যাকলিঙ্কও পায় নাই। তারপর হচ্ছে কন্টেন্টটা এত এনরিচ না। হ্যাঁ, কন্টেন্টের ইমেজ গুলো ভালো না তেমন। হ্যাঁ, অনেকগুলা ইস্যু, এই কারণে সে হচ্ছে এই কারেন্টলি নট ইন্ডেক্সড মানে ডিসকভার হয়েছে কারেন্টলি নট ইন্ডেক্সড এই পোর্শনে রাখছে। তো এটার সলিউশন কি? এটার সলিউশন, যেগুলা দেই নাই বা মিসিং বললাম, এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করেন। এই পেজের জন্য আপনি এই সবগুলা করার পরে ইন্ডেক্স হয়ে যাবে ইনশাল্লাহ। আমি নিজে করছি, আমার কয়েকটি স্টুডেন্টও করছে, সলিউশন হয়েছে, এবং তারা এটার সার্ভিসও দিছে অনেকে। এই যা যা বললাম মিসিং, এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে যদি না হয়, আপনি হচ্ছে ব্যাকলিঙ্ক করান এই পেজে, কয়েকটা ব্যাকলিঙ্ক করলে এটা অটোমেটিক্যালি ইন্ডেক্স হয়ে যাবে। ঠিক আছে, বাট এটা হয়তো বা এই ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সড এর এই পোর্শন থেকে হয়তো বা নাও যাইতে পারে, বাট ইস্যুটা ওইটা না। আপনি এটা ম্যানুয়ালি চেক দিবেন এটা ইন্ডেক্স হয়েছে কিনা। ঠিক আছে, ম্যানুয়ালি যে ইন্সপেক্ট যদি করেন, ইন্সপেক্ট করলে দেখবেন এটা আসলে ইন্ডেক্স হয়েছে কিনা। হ্যাঁ, যেমন এখানে একটা পেজ আছে, এটা একটা ব্লগ, আনলিশ ক্রিয়েটিভিটি গ্রাফিক ডিজাইন কোর্স বিডি। ওকে, আমি যদি এটা ইন্সপেক্ট করি, এটা কি নট অন গুগল আছে নাকি অন গুগল আছে, ইন্ডেক্স আছে? দেখেন এটা পেজ ইজ নট ইন্ডেক্সড, ইউআরএল ইজ নট অন গুগল। এখন এই পেজের জন্য আপনি গ্রাফিক ডিজাইনের অন্য ব্লগ থেকে বা গ্রাফিক ডিজাইন কোর্স পেজটা থেকে যদি লিংক নেন, হ্যাঁ, এই পেজে যদি লিংক পাঠান, লিংক নেওয়া মানে এই পেজটা যদি আপনি রেফার করেন আপনার ইন্ডেক্সড পেজ থেকে, অলরেডি ইন্ডেক্সড কোনো পেজ থেকে আপনি যদি এই পেজে ইন্টারনাল লিংক করেন, হ্যাঁ, এই লিংকটা আপনার ইন্ডেক্স পেজে যদি থাকে, গুগল এটা অল্প কয়েকদিনের মধ্যেই ইন্ডেক্স করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা, এই পেজটা হয়তো বা তেমন ভালো কোনো লিঙ্কিং নাই বা কিছু আছে সমস্যা। এখানে রেফারিং পেজ যে অপশনটা, এটা একটু বলি। এখানে এই ব্লগটা থেকে এই ইউআরএল এ একটা লিংক দেওয়া হয়েছে, ঠিক আছে, ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ। তো এই ব্লগটা থেকে এই পেজে একটা লিংক দেওয়া হয়েছে, হয়তো বা গ্রাফিক ডিজাইন কোনো একটা অ্যাঙ্কর টেক্সটে হয়তো বা লিংকটা করা হয়েছে। আমি যদি একটু দেখার ট্রাই করি, বা এটাও হইতে পারে এই পেজটা এখনো ইন্ডেক্স হয়নি, এই কারণে ওইটাও ইন্ডেক্স হইতেছে। একটা আরেকটার মানে পরিপূরক হিসেবে কাজ করতেছে, বাট দুইটার একটাও ইন্ডেক্স না। গ্রাফিক্স ডিজাইন নামে কোনো একটা সেকশন থেকে হয়তো বা কোনো লিংক তাকে পাঠানো হয়েছে, বাট ভ্যালু দিতে পারে নাই, কারণ হয়তো বা এইটাও ইন্ডেক্স হয়নি। তেমন ইন্টারনাল লিঙ্কিং নাই। উপরে একটা হয়তো বা লিঙ্ক দেখছি, দেখি ফার্স্টের দিকে একটা লিঙ্ক দেখছি, এটা কই নিচ্ছে, হোম পেজে। ওকে, তারপরে আর লিঙ্ক কই, লিঙ্ক করা নাই। লিঙ্ক করা নাই, কিন্তু আমাকে বলতেছে যে আনলিশ, এটা আনলিশ ক্রিয়েটিভিটি এটা ছিল।
দেখি একটু আনলিশ ক্রিয়েটিভিটি গ্রাফিক হ্যাঁ এইটা ছিল রাইট। কিন্তু এটা কই আছে, এটা কিন্তু আমার মোর ব্লগস এর মধ্যে আছে। আমার কন্টেন্টের মধ্যে লিঙ্কটা হইলে সবচেয়ে বেস্ট হইতো। ঠিক আছে, এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো কথাবার্তার মধ্যে যদি লিঙ্কটা করা যেত ওইটা ভালো হতো। তো রেফারিং পেজ ঠিক আছে, এই পেজ থেকে লিঙ্কটা পাইছে, কিন্তু লিঙ্কটা জাস্ট একটা ব্লগ যে প্রিভিয়াস নেক্সট ব্লগ এরকম দেয় না, ওইটা থেকে পাইছে। ঠিক আছে, তো এইটা তেমন একটা ভ্যালু ক্রিয়েট করতে পারে না, এই কারণে এই পেজটা ইন্ডেক্স হয়। তো আপনি কি করবেন, ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সড, এই এইটার ইস্যু সলভ করতে চাইলে আপনি অলরেডি ইন্ডেক্সড হইছে মানে ইন্ডেক্সড পেজ থেকে, ইন্ডেক্স হওয়া পেজ থেকে আপনি এই নট ইন্ডেক্সড যে ইউআরএলটা এইটাতে এটাকে একটা লিংক দেন, হ্যাঁ ইন্টারনাল লিংক দেন। এটা অনেক ভালো কাজ করে। ঠিক আছে, এবং আপনার ভিতরের ইমেজ গুলা আপডেট করেন, কন্টেন্টটা আপডেট করেন, হাই কোয়ালিটি কন্টেন্ট দিবেন, দ্রুত র্যাঙ্ক হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন সেম ভাবে প্রত্যেকটার জন্য করবেন। আর আরেকটা আছে কি আপনার ক্রল কারেন্টলি নট ইন্ডেক্সড, অলমোস্ট এইটার মতোই সমস্যা, কিন্তু ওইটা হচ্ছে ক্রল করছে। ঠিক আছে, ওইটা ক্রল করছে, ক্রল করার পরে তার মনে হয়েছে যে না, মানে স্ক্যান করছে পুরাটা ব্লগটা বা ওই পেজটা, করার পরে তার মনে হয়েছে যে না এটা আসলে গুগলে ইন্ডেক্স হওয়ার মতো না, গুগলের মানে স্ট্যান্ডার্ড যেই রিকোয়ারমেন্ট গুলা ওইগুলা ফিল আপ করতে পারে নাই, এই কারণে এগুলাকে সে ক্রল কারেন্টলি নট ইন্ডেক্সে রেখে দিছে। এইটার জন্য আপনি সেম জিনিসগুলো করবেন। কি কি করবেন, কন্টেন্টটাকে আগে আপডেট করবেন, হ্যাঁ কন্টেন্টটা যাতে হাই ভ্যালু কন্টেন্ট হয়। তারপর হচ্ছে আপনার ইন্টারনাল লিংক, আপনার ইন্ডেক্স পেজ থেকে যেই পেজগুলো অলরেডি গুগলের কাছে ইন্ডেক্স হয়েছে ওই পেজগুলো থেকে আপনি লিংক করেন। যে যে পেজগুলো এখানে আছে আপনার যেটা দরকার ইন্ডেক্স হওয়া, ওইটা আপনি লিংক করেন। এখানে ইররিলেভেন্ট পেজ পাবেন, এই যে ফিড ইউআরএল, হ্যাঁ আরএসএস ফিড ইউআরএল, এই যে এগুলা বা ওয়েবপি ইমেজের ইউআরএল, হ্যাঁ এগুলা কিন্তু আপনার দরকার নাই কাজ করা। ঠিক আছে, ওয়েবপি ফাইল আমরা স্পিড অপটিমাইজেশনে ওয়েবপি ফাইল ইউজ করব। তো এখানে ওয়েবপি ফাইল এগুলো কিন্তু একটা ইমেজ, ধরেন আমি যদি এটা ওপেন করি দেখবেন যে একটা ইমেজ দেখাবে। ঠিক আছে, তো এই ওয়েবপি ফাইল আপনাকে একটা ফাইল আকারে বা একটা ইউআরএল আকারে দেখাবে। তো এইটা নিয়ে মাথা ব্যথার আসলে কারণ নেই, এগুলো আপনি ইগনোর করেন। আপনার ভ্যালিড ইউআরএল যেগুলো ক্রল হয়েছে ইন্ডেক্স হয় নাই ওইগুলো নিয়ে কাজ করবেন। সেম কাজ, কন্টেন্ট আপডেট, ইন্ডেক্স পেজ থেকে ইন্টারনাল লিংক, হ্যাঁ এবং হচ্ছে আপনার ইমেজ গুলা হাই কোয়ালিটি ইমেজ, ওয়েবপি ইমেজ বানিয়ে রাখা, ইমেজ গুলা প্রপার অল্প টেক্সট থাকবে, কন্টেন্টের ডেপথ, হ্যাঁ কন্টেন্ট যাতে পুরো টপিক কভার করে লেখা হয়, এই ব্যাপারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরেও যদি আপনার মানে ধরেন 1 মাস হয়ে যায় বা 15 দিন হয়ে যায়, এরপরেও যদি এই পেজ ইন্ডেক্স না হয়, তখন আপনি কি করতে পারেন, ব্যাকলিংক নিতে পারেন এই পার্টিকুলার এই পেজের জন্য। ঠিক আছে, আপনি কিছু ব্যাকলিংক করলে এই পেজে তখন ইন্ডেক্স হয়ে যাবে। আর এমনিতে এগুলো অনেক ভিডিও আপনারা পাবেন, ইন্ডেক্সিং ইস্যু থাকলে যেগুলো আপনার ইন্ডেক্স হওয়া দরকার ওই পেজগুলা এপিআই ইন্টিগ্রেট করে আপনার হচ্ছে ইন্ডেক্স করা যায়। ঠিক আছে, ক্লাউড কনসোল থেকে। তো এগুলোর ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন যে কিভাবে ক্লাউড কনসোল থেকে পেজ মানে এপিআই দিয়ে আপনার হচ্ছে পেজের ইন্ডেক্স রিকোয়েস্ট দেওয়া যায়। ওটা অনেক তাড়াতাড়ি কাজ করে পেজ ইন্ডেক্সের জন্য। ঠিক আছে, ওইটা আমার আজকের কনসার্ন না, ওইটা আপনারা ইউটিউব থেকে দেখে করতে পারেন। যদি আপনার মনে হয় যে এই পেজ গুলার মধ্যে কোনো কোনো ইউআরএল আছে যেগুলো আমার ইন্ডেক্স হওয়া দরকার উচিত, ওইটা খুব ফাস্ট কাজ করে। গুগলের প্রপার্টি, তো গুগলের প্রপার্টি গুগল পছন্দ করবে। তো এই হচ্ছে আলটিমেটলি একটা প্রপার নট ইন্ডেক্সড পেজ এর যতগুলা ইস্যু হইতে পারে সবগুলোর আলোচনা। আপনারা বুঝছেন কি না কমেন্ট, এখানে কমেন্ট, হ্যাঁ মানে চ্যাট বক্সে জানান। 301 302 এগুলা নিয়ে কথাবার্তা আছে, রিডাইরেকশনের আলাদা ক্লাস হবে, তখন সব বিস্তারিত বলবো, হ্যাঁ ইনশাআল্লাহ সমস্যা নেই। একটা পার্মানেন্ট আর একটা হচ্ছে টেম্পোরারি, সেম না। 301 302, হ্যাঁ জুয়েল ভাই। তারপরে কিভাবে প্র্যাকটিস করেছিলেন,
আসলে আপু, প্র্যাকটিসের ক্ষেত্রে আমি এভাবে আপনাকে হেল্প করতে পারতেছি না। আপনি আপাতত কনসেপ্টটা ক্লিয়ার রাখেন। ক্লায়েন্টের সাইট পাইলে বা কোনো জায়গায় ইন্টার্নশিপ করলে, জব করলে, তখন আপনি লাইভ একেবারে করবেন। ঠিক আছে, আপনার সাইট নাই, সাইটে এরর নাই, আপনি কি প্র্যাকটিস করবেন বলেন? আপনি কনসেপ্টটা আগে ক্লিয়ার হন। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার রাখেন। আপনি যখন কাজ পাবেন তখন আমার এই ভিডিও অন করে আপনি দেখবেন একবার, তারপরে কাজে লাগলে আপনি সবই পারবেন। কোন ইস্যু সলভ করা দরকার, কোনটা দরকার না, কিভাবে বুঝতেছেন? আমি কেন বুঝতেছি না? এই তো বললাম কোনটা সলভ করা দরকার, কোনটা দরকার না। আবার ভিডিওটা দেখেন। আপনি পরে জয়েন করছেন কিনা আমি জানি না, সবই আমি ভেঙে ভেঙেই বলছি। আর একটা ইউআরএল দেখলে ওই ইউআরএলটা ভিজিট করলে আপনি বুঝবেন যে এই ইউআরএলটা আমার কি ইন্ডেক্স হওয়ার দরকার কি দরকার নাই। এখানে নট ইন্ডেক্সে আপনাকে অনেক ইরিলিভেন্ট ইউআরএল, আননেসেসারি ইউআরএল আপনাকে দেখাবে। সব তো ইন্ডেক্স হওয়ার দরকার নেই। ইউআরএল দেখলেও তো বোঝা যায় কোনটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল, তাই না? আচ্ছা, আজকের অ্যাসাইনমেন্ট কি হবে? আজকের অ্যাসাইনমেন্ট হবে আপনার খালি লেখালেখি। কোন ইউআরএল কিভাবে ফিক্স করবেন, মানে কোন এরর কিভাবে ফিক্স করবেন, এইরকম কিছু। কেমিক্যালটা আবার যদি বলতেন। আর হচ্ছে যে পেজটা ইন্ডেক্স হয়েছে, ওই পেজে কি লিঙ্ক করব? হ্যাঁ, যেই পেজটা ইন্ডেক্স হয়েছে ওইখান থেকে আপনার ক্রলড নট ইন্ডেক্সড বা ডিসকভার্ড নট ইন্ডেক্সড, ওই পেজে আপনি লিঙ্ক পাঠান। ঠিক আছে, ইন্ডেক্স রিলিভেন্ট পেজ থেকে রিলিভেন্ট নট ইন্ডেক্স পেজে লিঙ্ক পাঠান। ঠিক আছে, মানে হচ্ছে আপনি কেউই না, আপনার একজন নেতা ভাই ব্রাদার আছে, ওই নেতা আপনাকে রেফার করলে আপনি অনেক কিছু হয়ে যাবেন, আপনারা সবাই সম্মান দিবে। ঠিক আছে, গুগলও সেম জিনিস, যে আপনি নট ইন্ডেক্সড, আপনাকে ইন্ডেক্সড কেউ রেফার করতেছে যে এটা আমার ভাই, হ্যাঁ, সাবধানে কথাবার্তা বলি, সম্মান দিস, তখন আপনারা সম্মান দিবে সবাই। সহজ কথা। রেজাউল ভাই বুঝছেন? উদাহরণটা দিচ্ছি, পরে বুঝছেন আশা করি। ব্লকড বাই রোবটস টিএক্সটি। ওকে, মানে মাঝে মধ্যে রিয়েল টাইম উদাহরণ না দিলে বোঝানো যায় না, কেউ কিছু মনে করেন না আবার। আচ্ছা, ব্লকড বাই রোবটস টিএক্সটি এন্ড এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ, এটা দুইটা কি সেম? না, সেম না। রোবটস টিএক্সটি, রোবটস টিএক্সটি কে আপনি হচ্ছে ডিসঅ্যালাউ করতে পারবেন পার্টিকুলার ইউআরএল। আপনার ডিসঅ্যালাউ করলে রোবটস টিএক্সটি তে, ওই দিন হয়তো বা এই কথাটা বলা হয় নাই, ডিসঅ্যালাউ করলে ওইটা ক্রলার মানবে কি মানবে না ওইটা তার উপর ডিপেন্ড করে, সে মানতেও পারে নাও মানতে পারে ডিসঅ্যালাউ রুলটা। কিন্তু যখন আপনি এক্সক্লুডেড মানে যে নো ইন্ডেক্স ট্যাগ দিবেন, তখন আপনার ওইটা যদি ক্রল করেও, হ্যাঁ, ওই ক্রল করার পরে মানে সাইট ম্যাপে পাওয়ার পরে ওটা যদি ক্রলও করে, সে ইন্ডেক্স করবেন। ঠিক আছে, এটা তার মানতেই হবে। আপনি নো ইন্ডেক্স ট্যাগ দিচ্ছেন মানে সে ইন্ডেক্স করবে না ক্রল করলেও। আর রোবট সিএক্সটি তে আপনি যে ইউআরএল দিবেন ওইটা সে ক্রল নাও করতে পারে, আবার ক্রল করতে পারে, এবং ক্রল করলে সে ইন্ডেক্সও করতে পারে যদি মানে কন্টেন্ট ভালো হয়। ঠিক আছে, কন্টেন্ট ভালো না হলেও অনেক সময় ইন্ডেক্স হয়ে যায়। কোন সময় কোনটা করা উচিত এটা তো আমি সাইট না দেখে বুঝতে পারবো না, এটা আপনার নিজের ডিসাইড করতে হবে। ঠিক আছে, যে আপনি আসলে পার্টিকুলার কোন পেজ কি করবেন, এটা এক এক সময় ভ্যারি করে। টেকনিক্যাল পার্টে আসলে সবকিছু মানে সাইট না দেখে বা না বুঝে, স্ট্রাকচার না বুঝে ডিসিশন নেওয়া যায় না। এটা আপনার নিজের রিসার্চ করে বের করতে হবে। ক্লাস শেষ, বের হয়ে যেতে পারেন। কি রিলেটেড গিগ হবে? এটা হচ্ছে ফিক্স সার্চ কনসোল ইস্যুস। তবে এই গিগটা দেওয়া রিস্কি, কারণ ক্লায়েন্টরা মনে করে যে নো ইন্ডেক্স বা নো ইন্ডেক্স বলতে নট ইন্ডেক্স থাকা পেজের সব ইউআরএল এক্সপার্টরা ফিক্স করতে পারে, এবং এগুলো সব ইন্ডেক্স হয়ে যাবে। তো এই গিগ আমি বলবো না যে আপনাকে, মানে আপনি দেন এই গিগটা। ঠিক আছে, তখন হবে কি যে আপনি ফিক্স করছেন, কিন্তু ওই যে আমি বললাম যে এগুলা অ্যাজ ইট ইজ রেখে দিলেও হবে, কিন্তু ক্লায়েন্ট তো এত কিছু বুঝবে না, সে বলবে যে আমার এগুলো ফিক্স হয় না কেন, আপনি ঝামেলায় পড়বেন। ঠিক আছে, তো আমি আপনাকে আসলে ঝামেলা থেকে বাঁচাইলাম, এইসব গিগ দেওয়ার দরকার নেই। ডিসঅ্যালাউ, অ্যালাউ, এই ফরম্যাট কি সব ওয়েবসাইটের জন্য সেম নাকি? এক ওয়েবসাইটে আলাদা হইতে পারে। ঠিক আছে, আপনার যদি শপিফাই সাইট হয় এখানে আলাদা ইউআরএল হতে পারে। আপনি শপিফাই সাইটে তো আর ডব্লিউপি অ্যাডমিন দিতে পারবেন না, তাই না?
উইক্সে দিতে পারবেন না। সিএমএস এর উপর মানে কি করে চেঞ্জ করে আপনার রোবটস ফাইল আপডেট হবে, এক একটা হবে। ওয়ার্ডপ্রেসের জন্য আপনি এটা চাইলে রাখতে পারেন। কার্ট ফিড চেকআউট, নো ইন্ডেক্স পেজ ট্যাগ, নো ইন্ডেক্স ট্যাগ ইউজ করাই ভালো। হ্যাঁ, এগুলো নো ইন্ডেক্স রাখবেন। কার্ট চেকআউট ফিড, হ্যাঁ এগুলো নো ইন্ডেক্স রাখবেন। অ্যাড টু কার্ট, এগুলো আমার আননেসেসারি। আচ্ছা, হ্যাঁ এই ঝামেলায় পড়বেন, ওই যে পি আপু যেটা বলছিল, যে এই গিগ আসলে আপু দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনি মান্থলি এসইও সার্ভিস দিবেন, ওইখানে আপনি ওকে সবকিছু দিবেন একসাথে বাল্ক আকারে, যে আমি সব ধরনের কি অন পেজ টেকনিক্যাল যা যা আছে, সার্চ কনসোল ইস্যু, এগুলো আমি দেখবো। ক্লায়েন্টকে আপনি অ্যাপ্রোচ করবেন এইভাবে যে বুঝাবেন আপনি ওকে আপনার যে এক্সপার্টিস, যে হ্যাঁ এগুলো আসলে ইগনোরেবল, এগুলো ভ্যালিড ইউআরএল না, এগুলো আসলে ফিক্স করার কিছু নাই, অ্যাজ ইট ইজ থাকাটা এটা কোনো সমস্যা না। ঠিক আছে, আমি তো দেখাইলাম লাইভ সাইডে আপনাদের দেখাইলাম যে আমার আসলে র্যাঙ্কিং কোনো এফেক্ট করতেছে না, আমার ট্রাফিক আসতেছে। যদি এফেক্ট করতো আমি ট্রাফিক পাইতাম না, আমার র্যাঙ্ক হইতো না, তাই না? জাপানিজ কিওয়ার্ড হ্যাক কি শুধু ওয়ার্ডপ্রেসেই হয়? ওয়ার্ডপ্রেসে বেশি হয়। ওয়ার্ডপ্রেসেই হয় এরকম না, ওয়ার্ডপ্রেসে বেশি হয়। ভিডিও দেখে কি দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, ওকে আমাদের ক্লাস শেষ।